আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই তোমরা কেমন আছো? সবাই তোমরা কেমন আছো প্রিয় শিক্ষার্থী আমার? আজকের এই ক্লাস যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আজকের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তোমরা আমাকে একটু জানাবে যে তোমরা আমার কথা স্পষ্ট শুনতে পাও কিনা। এবং আমরা যেমনটা বলেছিলাম, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ম্যারাথন একটি রিটেন ক্লাস নিব, যে রিটেন ক্লাস করলে তুমি সর্বোচ্চ নম্বর কমন পাবে রিটেনের জন্য। এই যে তোমরা মিহিরজিকে পেজ থেকে যারা দেখছো তারা একটু আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা যারা অর্ণব স্যার পেজ থেকে আছো, তোমরা যারা রাশেদ স্যার পেজ থেকে আছো বা অন্যান্য পেজ থেকে যারা আছো, আমার কথা একদম ঠিক আছে, অল ক্লিয়ার বলছো। আচ্ছা, আমি দু চারটা কমেন্ট প্রথমে নিয়ে নিতে চাই। মুত্তালিব আছো, আব্দুল মুত্তালিব আছেন, রিয়া যুক্ত হয়েছে আমাদের সাথে, সাফা আছে, আচ্ছা আফিক তালুকদার আছে, অল ক্লিয়ার। এগুলো অর্ণব স্যার পেজ থেকে পড়লাম। এবার মিহিরজিকে পেজের দিকে যদি একটু যাই, এখানে আছে স্বপ্নের রাজকন্যা নাদিম হোসেন আছে, আচ্ছা তেতুলিয়া থেকে দেখছে। আমরা একটু কিংবদন্তি পেজের দিকেও নজর রাখতে চাই। যারা কিংবদন্তি পেজ থেকে দেখছো তোমরা একটু কমেন্ট করে জানাবে, এবং যারা ইজি ইংলিশ পেজ থেকে দেখছো তারাও আমাকে একটু কমেন্ট করবে। এবং আজকের এই ক্লাস একদম টান টান উত্তেজনা ক্লাস। আমি আবার একটু বলি, টান টান উত্তেজনা ক্লাস কেন? কারণ হচ্ছে আজকে আমরা লিখিত নিয়ে আলোচনা করব। আমরা একটু দু চারটা কমেন্ট ইজি ইংলিশ পেজ থেকে দেখতে চাই। সেটা হলো ইসরাত জাহান আছে, হুসনে আরা আছে, ঋতু আছে ইজি ইংলিশ পেজ থেকে, কিংবদন্তি থেকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো আমাদের আমাদের আজকের লিখিত ক্লাসটা অল ইন অন ব্যাচের লিখিত ক্লাস। তোমরা জানো হয়তো অল ইন অন ব্যাচ নিয়ে আমরা এই তিনজন এই ব্যাচটাতে ক্লাস নিব রাবি ছবি গুচ্ছের জন্য। তো আমরা যেমনটা বলছিলাম, লিখিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান লিখিত কেমন হতে পারে সে নিয়ে আলোচনা করব। ওকে, কাজে এই জন্য তুমি একটু আজকের এই পিডিএফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে পিডিএফটা আছে আমি আজকের পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। আবারও বলি, আজকের পিডিএফ সবাই পাবে, আজকের পিডিএফ সবাই পাবে, সবাই পিডিএফ পাবে। শুধু শর্ত দুইটা। একটা শর্ত হচ্ছে প্রথম শর্ত হচ্ছে এই ক্লাসটা তোমার টাইমলাইনে শেয়ার করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে এই ক্লাসে কমপক্ষে 10 জন ফ্রেন্ডকে মেনশন করতে হবে কমেন্ট বক্সে। কমপক্ষে 10 জনকে মেনশন করো, আর এই ক্লাসটা তোমার টাইমলাইনে শেয়ার করো, এবং যত গ্রুপ আছে গ্রুপে শেয়ার করো, যতগুলো গ্রুপ আছে গ্রুপগুলোতে শেয়ার করো। জাস্ট 1 মিনিটের মধ্যে দ্রুত শেয়ার করা চাই এবং একটু কমেন্ট করা চাই, তাহলে আমি তোমাকে পিডিএফ দিয়ে দিব। অর্ণব ভাই যা কথা দেয় তা রক্ষা করার চেষ্টা করে। আমি আবারও বলছি, পিডিএফ দিয়ে দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই পিডিএফ পাবে, অবশ্যই পিডিএফ পাবে। ওকে, আমরা আজকে একটু সাধারণ জ্ঞানটা একটু অন্যভাবে গোছানোর চেষ্টা করেছি। দেখো আমরা কিভাবে গোছানোর চেষ্টা করেছি একটু বলার চেষ্টা করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য লিখিত সাধারণ জ্ঞান সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক বাংলাদেশ, বাংলাদেশ পাঠ থেকে সাম্প্রতিক কেমন প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আলোচনা করি। একটু মন দিয়ে শোনো এবং খাতায় নোট করার চেষ্টা করো, যেভাবে স্লাইডে আছে। হ্যাঁ, যেভাবে স্লাইডে আছে সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে। দেখো প্রথম প্রশ্নটার দিকে তাকাও, প্রথম প্রশ্নটার দিকে তাকাও। প্রশ্ন কি বলছে? প্রশ্ন নাম্বার 1, 36 জুলাই সম্পর্কে লিখো। 36 জুলাই, 36 জুলাই সম্পর্কে লিখো। বললাম কি 36 জুলাই সম্পর্কে লিখো। তাহলে 36 জুলাই মানে হচ্ছে এই যে বিপ্লব, সেই বিপ্লবটা নিয়ে আমাদেরকে লিখতে বলেছে। এখন রিটেনে, আমি আবার একটু বলি, রিটেনে তুমি কিভাবে লিখবে সেটা একটু মন দিয়ে শোনো। রিটেনে প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে, এরপর একটা বডি থাকবে, এরপরে কনক্লুশন থাকবে। প্রথমে ইন্ট্রোডাকশন, এরপরে বডি থাকবে, এরপরে কনক্লুশন থাকবে, এবং 4 লাইন 5 লাইন বা 6 লাইন যতটুকুই থাকে না কেন জায়গা বা নম্বরের উপর ভিত্তি করে আমি চেষ্টা করব আমার একটা লাইনের মধ্যে, কি বললাম, একটা লাইনের মধ্যে যেন আমি অধিক ইনফরমেশন দিতে পারি। অর্থাৎ গোজামিল দিয়ে লিখবো না, এক লাইনের মধ্যে যেন আমি অধিক ইনফরমেশন দিতে পারি, সেটাই হচ্ছে আমার প্রধান। খেয়াল করো, তার মানে জুলাই বিপ্লব,
তাহলে 36 জুলাই বলতে 2024 সালের 5 আগস্টকে নির্দেশ করে। তার মানে 36 জুলাই কাকে নির্দেশ করছে? 5 আগস্টকে নির্দেশ করছে। 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 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 বেনারে কোটা মানে আচ্ছা, এই যে আন্দোলনের যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়, আর অর্থাৎ 1 তারিখে, তার মানে আমি কি ইনফরমেশন দিচ্ছি? আমরা একে বলছি 5 আগস্টকে নির্দেশ করছে, 2 নম্বর লাইনে বলছি যে 1 জুলাই এই আন্দোলনটা শুরু হয়েছিল, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা কোটা সংস্কার আন্দোলন। তাহলে আমি একটা লাইনের মধ্যে 4টা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। 1 জুলাই আন্দোলনটা শুরু হয়েছে, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনের প্রতিপাদ্য ছিল কোটা সংস্কার। ওকে, আচ্ছা 3 নম্বর লাইনে দেখো, বৈষম্য বিরোধী ছাত্ররা দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাস গণনা করার কথা জানান। অর্থাৎ তুমি যে 36 জুলাই বললা, তার মানে 36 জুলাই কেন তুমি বলেছো, কি কারণে বলেছো, সেই রিজনটা বললাম। যে বৈষম্য বিরোধী ছাত্ররা দাবি পূরণ কারা করেছে? ছাত্ররা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আগস্ট মাসকেই জুলাই মাস বলেই গণনা করেছে। খেয়াল করো, 5 আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগ করে ভারতে পলায়ন করলে, একটু মন দিয়ে শোনো, তাহলে শেখ হাসিনা পদত্যাগ করেছে, পলায়ন করেছে কোথায়? ভারতে চলে গেছে সে। তাহলে ভারতে পলায়ন করলে 36 জুলাইকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করে। তার মানে আমরা 36 জুলাইকে দ্বিতীয় স্বাধীনতাও বলছি। খেয়াল করো, তার মানে এর পরের লাইনটাতে আমরা কি বলছি, কি ইনফরমেশন দিচ্ছি? 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ করেছে, সে ভারতে পলায়ন করেছে, এবং এই 36 জুলাইকে আমরা দ্বিতীয় স্বাধীনতা করেছি। কারা করেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা করেছে। তাহলে দেখো, আমি তোমার মার্ক যদি, আমি জানি না কত মার্কের থাকবে লিখিত, তবে আমি তোমাদেরকে একটা ধারণা দিতে পারি যে তোমাদের যদি 28 নম্বর লিখিত, কত নম্বর করে তোমাদের জগন্নাথের লিখিত কত একটু বলবা? তোমরা একটু কমেন্টে আমাকে জানাবা তো, জগন্নাথের লিখিত কত কত নম্বর, একটু কমেন্টে জানাও তো ভাই, একটু কমেন্টে জানাও তো জগন্নাথের লিখিত কত নম্বর, আমাকে একটু বলো জগন্নাথের লিখিততে কত নম্বর। জগন্নাথের লিখিততে কত নম্বর একটু আমাকে কমেন্ট করে জানাও। লিখিত নম্বর কত? সাধারণ জ্ঞানে লিখিত কত? সাধারণ জ্ঞানে লিখিত কত নম্বর? সাধারণ জ্ঞান 48 মার্ক লিখিত, তাহলে সাধারণ জ্ঞানে লিখিত কত? সাধারণ জ্ঞানে লিখিত কত নম্বর? আচ্ছা 48 বুঝতে পেরেছি, তুমি একটু আমাকে হলো স্পেসিফিক ভাবে বলো। সাধারণ জ্ঞানে 16 নম্বর লিখিত। তাহলে 16 নম্বর যদি লিখিত হয়, আমরা দেখি নাই, কিছু বলে নাই তারা সার্কুলারে যে কত মার্ক এমসিকিউ দিবে, মানে কত মার্ক রিটেনের কিভাবে দিবে, ডিস্ট্রিবিউশনটা কেমন, কয়টা কোশ্চেন থাকবে, কিছুই বলে নাই। তাহলে যদি 16 নম্বর থাকে, তাহলে তুমি ধরে নিতে পারো এমন একটা প্রশ্ন হতে পারে যেখানে যেখানে 6 নম্বরের কোন একটা লিখিত থাকতে পারে, একটা প্রশ্ন থাকতে পারে 6 নম্বর লিখিত, অথবা এবং এর সাথে 10টা সংক্ষিপ্ত এমসিকিউ লিখিত দিয়ে দিতে পারে। আমি আজকে দেখাবো। একটা টাইপ হতে পারে এরকম, এটা হলো টাইপ 1, এটা হলো টাইপ 1, একটা প্রশ্ন 6 নম্বরের দিতে পারে, আর 10টা প্রশ্ন ফাঁকা ফাঁকা করে এমসিকিউর মতো করে লিখতে হতে পারে, মানে এমসিকিউ প্রশ্ন লিখিত আর কি, দেখাবো। এটা একটা টাইপ। আরেকটা টাইপ হতে পারে, টাইপ 2 হতে পারে এরকম যে যে তোমার 5-5-10, 5-5-10, 5-5-10, 5-5-10 করে 5 into 2, 10 করে 2টা লিখিত প্রশ্ন হতে পারে, 2টা লিখিত হতে পারে, আর 6টা মানে এক লাইনে সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে, এক লাইনে সংক্ষিপ্ত হতে পারে। এটা হলো টাইপ 3 মানে 2। আর টাইপ 3 এরকম হতে পারে, টাইপ 3 যেটা এমন হতে পারে যে 4টা প্রশ্ন, 4টা লিখিত প্রশ্ন হতে পারে, সেই 4টা লিখিত প্রশ্নের মার্ক হচ্ছে 4, এমন হতে পারে। তাহলে এই যে 3টা ক্যাটাগরি দেখলাম, আরো একটু ক্যাটাগরি করা যায়, আমি জাস্ট এই 3টা বললাম। কাজে তুমি একটু মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখো কিভাবে তুমি পড়বা বা দেখবা। তাহলে জুলাই বিপ্লব সম্পর্কে বা জুলাই সম্পর্কে আলোচনা চলে গেল। এরপরে আসো সাম্প্রতিক, আমরা বাংলাদেশ পার্টের সাম্প্রতিক নিয়ে আলোচনা করছি লিখিত, দ্য আর্ট অফ ট্রায়ালফ। তাহলে কোটা সংস্কার আন্দোলনের, এই কোটা সংস্কার আন্দোলনের
জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের সংকলন হলো দ্য আর্ট অফ ক্রাফট। কি? দ্য আর্ট অফ ক্রাফট। তোমরা সবাই একটু মেনশন করে দাও, সবাই একটু ক্লাসটা মেনশন করে দাও, সবাই একটু ক্লাসটা মেনশন করে দাও। ঠিক আছে, সবাই ক্লাসটা একটু মেনশন করে দাও, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসো 3 নম্বর প্রশ্ন বলতে পারে, দেখো জেন জেড, জেন জেড সম্পর্কে সংক্ষিপ্ত লেখো। জেন জেড, তাহলে জেন মানে এই জেন মানে হচ্ছে জেনারেশন, আর জেড অর্থাৎ জেড কে সংক্ষিপ্ত বলছে। তাহলে জেন জেড, জেনারেশন জেড, যেটা 1997 সাল থেকে 2012 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে আমরা তাদেরকে কি বলছি? জেন জেডের অন্তর্ভুক্ত বলছি। তাহলে জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান রাখে কারা? এই জেন জেডরা। কারা? জেন জেডরা। তার মানে এই 3টা প্রশ্নই আমরা নিয়েছি সাম্প্রতিক বিষয়াবলীর জুলাই বিপ্লব থেকে। আচ্ছা, এরপরে 4 নম্বর প্রশ্নের দিকে তাকাও। তোমরা একটু নোট করার চেষ্টা করবা, একটু নোট করার চেষ্টা করবা। আমি তো স্লাইড দিয়ে দিব, তাও একটু খাতার মধ্যে লিখো, খাতার মধ্যে লিখো। আচ্ছা, এরপরে আসো 4 নম্বর প্রশ্নের দিকে দেখো। জুলাই স্মৃতি ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পর্কে লিখো। তোমাকে এমনও বলে দিতে পারে যে এই জুলাই স্মৃতি সম্পর্কে 4 লাইনে লিখো, 5 লাইনে লিখো, 6 লাইনে লিখো, এরকম লাইন মেনশন করে দিয়ে দিতে পারে। তাহলে 10 সেপ্টেম্বর, একটু বোঝো, 10 সেপ্টেম্বর সমাজ সেবা অধিদপ্তর, আমি তাহলে কি ইনফরমেশন দিলাম? তারিখ দিলাম, এরপরে কোন মন্ত্রণালয় সেই ইনফরমেশনটা দিলাম। তাহলে 10 সেপ্টেম্বর 2024 সালে সমাজসেবা অধিদপ্তর ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে গঠন করে। তাহলে জুলাই স্মৃতি ফাউন্ডেশনটা কে গঠন করলো? সমাজসেবা অধিদপ্তর। কবে করলো? 10 সেপ্টেম্বর। তার মানে আমার প্রথম ইনফরমেশন দেওয়া শেষ। সেকেন্ড ইনফরমেশনে আসো। কার্যনির্বাহী পরিষদের সদস্য হয় 21 জন। সেকেন্ড লাইনে ইনফরমেশন দিলাম মোট কতজন এখানে আছে। থার্ড লাইনে আসো। সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনুস, তাহলে এটার সভাপতি কে? ডক্টর মোহাম্মদ ইউনুস হয়েছে। এরপরে এবং সাধারণ সম্পাদক সার্জিস আলম, যিনি ছিলেন সমন্বয়ক। আচ্ছা, এরপরে চতুর্থ লাইনে প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুর রহমান স্নিগ্ধ, ওই যে মুগ্ধর ভাই স্নিগ্ধ যে। তার মানে তুমি এখানে যদি বলো আবার, ধরো শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আবার যদি গিয়ে বলো জুলাই আন্দোলন, গণ অভ্যুত্থান, অনেক কিছু হয়েছে, এগুলো লিখে এরপরে এগুলোতে আসলে মার্ক পাবা। তোমাকে লিখতে হবে টু দা পয়েন্ট। কি লিখতে হবে? টু দা পয়েন্টে লিখতে হবে। অর্থাৎ এটা কি, কারা গঠন করেছে, কবে গঠিত হয়েছে, কেন হয়েছে, জড়িত ব্যক্তি কারা। আচ্ছা, এই যে ফয়সাল আহমেদ বলছে পাস মার্ক কত, আপনি একটু বের হয়ে যান ক্লাস থেকে, বারবার একই কমেন্ট করবেন না। আর অ্যাডমিন থাকলে একটু বের করে দাও তো, বারবার এরকম নেগেটিভ কমেন্ট যারা করে, একটা কমেন্ট একবার করবেন, বারবার কমেন্ট করবেন না, ঠিক আছে? তাহলে ফেসবুক আপনাকেই মানে দিবে। আচ্ছা, এরপরে 5 নম্বর প্রশ্নের দিকে তাকাও। সামাজিক ব্যবসা সম্পর্কে লিখ। তাহলে দেখো জুলাই বিপ্লব এর পরবর্তী সময়টাতে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসলেন। তার মানে ইউনুসের সাথে এই বছরে অনেকগুলো প্রশ্ন হয়েছে। তার মানে পরের প্রশ্নটা আমরা সামাজিক ব্যবসা থেকে দিয়েছি, অর্থাৎ ওই যে গ্রামীণ ব্যাংক, সামাজিক ব্যবসার উদ্যোক্তা কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। একটু খেয়াল করো, মন দাও। ব্যক্তিগত লাভের আশা ছাড়াই, ব্যক্তিগত লাভের আশা মানে কি? নিজের স্বার্থ। হ্যাঁ, ব্যক্তিগত লাভের আশা ছাড়াই বিনিয়োগকারী সামাজিক সমস্যার সমাধানের উদ্দেশ্যে যে বিনিয়োগ করেন তাকে সামাজিক ব্যবসা বলে। তার মানে তুমি প্রথমে সংজ্ঞা দিলা সামাজিক ব্যবসা বলতে কি বোঝায়, প্রথমে তুমি সংজ্ঞাটা দিলা সামাজিক ব্যবসা বলতে কি বোঝায়, সংজ্ঞা। এরপরে সামাজিক ব্যবসার বৈশিষ্ট্য, এরপরে তুমি বৈশিষ্ট্য দিলা। বিনিয়োগকারী লভ্যাংশ পাবেন না, কিন্তু ধীরে ধীরে মাসিক বেতনের মাধ্যমে মূলধন কিনে নিতে পারবেন। অর্থাৎ সামাজিক ব্যবসা কি? যে বিনিয়োগ করছে, যে ইনভেস্ট করছে সে কোনো লভ্যাংশ পাবে না, কোনো লাভ পাবে না, কিন্তু ধীরে ধীরে মাসিক বেতনের মাধ্যমে মূলধন সে তুলে নিতে পারবে। এবং লভ্যাংশ ব্যয় করা হয় মানব কল্যাণে, কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা সম্প্রসারণ, কার্বন নিঃসরণ, পরিবেশ সুরক্ষা ইত্যাদি। তার মানে খেয়াল করো, সামাজিক ব্যবসা এখানে যারা ইনভেস্ট করছে তাদের যে লভ্যাংশটা আসবে, সে লাভের টাকাটা কোথায় ব্যবহার করছে? মানব কল্যাণে, কর্মসংস্থান সৃষ্টিতে, ব্যবসা সম্প্রসারণে, কার্বন নিঃসরণ এবং পরিবেশ সুরক্ষায়
এই জিনিসগুলা, এই লভ্যাংশটা ব্যয় করা হবে। তার মানে যদি তোমাকে এরকম সম্পর্কে বলে যে ক্ষুদ্র ঋণ সম্পর্কে লিখো, সামাজিক ব্যবসা সম্পর্কে লিখো, বা সমাজতন্ত্র সম্পর্কে লিখো, বা গণতন্ত্র বলতে কি বোঝো, বা ফ্যাসিবাদ বলতে কি বোঝো, তাহলে তুমি এটার সাথে যেটা করবা, প্রথমে সংজ্ঞা দিবা, এরপরে বৈশিষ্ট্য দিবা। যদি ওই টপিকের সাথে যদি কোনো জড়িত ব্যক্তি থাকে, বিশেষ ব্যক্তি, আলোচিত ব্যক্তি, গুরুত্বপূর্ণ ব্যক্তি বা জনক থাকে, তাহলে লিখে দিবা এটার জনক এটা। এখানে তুমি চাইলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা লিখে দিতে পারো, যে সামাজিক ব্যবসা বলে, বৈশিষ্ট্য এটা, এটা করে এরপর চাইলে তুমি আরো 2-4 লাইন লিখে দিতে পারো, বাংলাদেশের সামাজিক ব্যবসার প্রবর্তক বা উদ্ভাবক বা জনক ডক্টর মোহাম্মদ ইউনূস, এভাবে লিখে দিতে পারো। ওকে, আমাকে একটু বলবা কোশ্চেন 5 পর্যন্ত ক্লিয়ার কিনা, প্রশ্ন প্রশ্ন 5 পর্যন্ত ক্লিয়ার কিনা, 5টা প্রশ্ন ক্লিয়ার কিনা, 5 পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। তোমাদের যত ফ্রেন্ড আছে যারা এই রিটেন নিয়ে ভয় পাচ্ছে, একটু তাদেরকে ডেকে নিয়ে আসো, মেনশন করো কোশ্চেন 5 পর্যন্ত ক্লিয়ার কিনা, প্রশ্ন 5 পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা। সবাই একটু কমেন্ট করো তো ভাই, প্রশ্ন 5। আজকে অনেক প্রশ্ন আছে, অনেক কিছু নিয়ে আলোচনা করবো, এবং তুমি লিখবা, তুমি আমার পিডিএফ এর আশায় বসে থেকো না, তুমি একটু নোট করার চেষ্টা করো আমি কোন কোন হেডিং গুলো বলছি, প্রত্যেকটা প্রশ্নের কি কি টপিক বলছি, মানে কি কিভাবে লিখলে ভালো হয়। আচ্ছা, তোমাদের বহুল প্রতীক্ষিত ক্লাস কিন্তু এটা, আজকের এই ক্লাস, অনেকে আমাকে বারবার অনুরোধ করেছো। আচ্ছা, এরপরে আসো 3-0 তত্ত্ব। এবছরে অনেক বেশি পরিমাণ 3-0 নিয়ে আলোচনা হয়েছে। 3-0 তত্ত্ব বলতে কি বোঝো, কি বোঝায় বা কি বোঝো তুমি। তার মানে 3-0 বা 3-0 তত্ত্ব একটা সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, যা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে নতুন বিশ্ব গড়তে সাহায্য করবে। তার মানে একটা লাইনের মধ্যে তুমি 3 থেকে 4টা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছো। কি বলছো? যে 3-0 তত্ত্ব এটা একটা সামাজিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, যেটা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে নতুন বিশ্ব গড়বে। তার মানে তুমি 4টা ইনফরমেশন দিলা। কি বললা? বললা হচ্ছে তুমি সামাজিক এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এটা, যেটার মাধ্যমে জলবায়ু পরিবর্তন করবে এবং একই সাথে যেটা নতুন বিশ্ব গড়বে। তার মানে তুমি সবসময় চেষ্টা করবা এক লাইনের মধ্যে অধিক ইনফরমেশন দেওয়ার। পরের লাইনটা বলছে 28 মে 2015 সালে সামাজিক ব্যবসা দিবস উদযাপনকালে ডক্টর মোহাম্মদ ইউনূস এই তথ্য দেন। তার মানে এই তথ্যটা কবে দেওয়া হয়েছে সেটা লিখেছো। এরপরে 2017 সালে এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস নামে তার একটি গ্রন্থ প্রকাশিত হয়। তার মানে এই তথ্যের সাথে যে গ্রন্থটা দিলা। এবার আসো 3-0টা তাহলে এবার কি। তার মানে আগে বেসিক কিছু কথাবার্তা বলেছো, 3-0টা 3-0 কে দিয়েছে, কোথায় দিয়েছে, এটা কি করে এটা বললা। এবার এই 3-0 মূলত বিষয়টা কি সেটা নিয়ে লিখো। 3-0টা কি? এটা একটা শূন্য দারিদ্র, জিরো প্রভার্টি। তুমি যদি পারো তাহলে এই যে এইভাবে একটু লিখবা। তুমি যখন লিখবা, যদিও জায়গা খুবই কম, তবে ছোট জায়গার মধ্যে এইভাবে একটু লিখবা। শূন্য দারিদ্র, ব্রেকেটে তুমি একটু জিরো প্রভার্টি লিখে দাও। শূন্য বেকারত্ব, ব্রেকেটে একটু লিখো আনএমপ্লয়মেন্ট। শূন্য নিট কার্বন নিঃসরণ, জিরো নিট কার্বন ইমিশন লিখে দাও। তার মানে হবে কি, তোমার লেখাটা ইনফরমেটিভ হবে। যিনি প্রশ্ন করতে বা যিনি খাতা দেখবেন, তিনি ভাববেন তুমি বিষয়টা জানো। আচ্ছা, এরপরে আসো, তাহলে এই 3-0 পরিকল্পনা অর্জনের 4টি জিনিসের প্রয়োজন আছে। অর্থাৎ এই 3-0 করতে হলে আমার 4টা জিনিস লাগবে। কি কি? তরুণদের শক্তি এবং সৃজনশীলতাকে কাজে লাগানো, অর্থাৎ তারুণ্যের প্রতি এখানে একটা তারুণ্য আসবে, তরুণ আসবে। প্রযুক্তির শক্তি ব্যবহার, অর্থাৎ আমরা এআই প্রযুক্তির দেশ, এবং আমরা এখন হচ্ছে মানে শিল্প বিপ্লব তো অনেকগুলো হলো, 4র্থ শিল্প বিপ্লবের সময়। আচ্ছা, এরপরে বলেছে ব্যবসাকে সামাজিক ব্যবসায় রূপান্তর করা, সুশাসন নিশ্চিত করা। তার মানে 4টা জিনিস লাগবে: তরুণদের শক্তি, সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার, ব্যবসার সামাজিক রূপান্তর, অর্থাৎ ব্যবসাকে সামাজিক ব্যবসায় রূপান্তর, আর এটা হচ্ছে সুশাসন নিশ্চিত করা। তাহলে আমরা 3-0টা নিশ্চিত করতে পারবো। তার মানে 3-0 সম্পর্কে তোমাকে বলেছে, তুমি 5-6 লাইনের মধ্যে লিখে ফেললা। আচ্ছা, এরপরে আসো 7 নম্বর প্রশ্নের দিকে তাকাও। প্রশ্ন 7, ক্ষুদ্র ঋণটা কি? একটু আগে বলছিলাম সামাজিক ব্যবসা সম্পর্কে আসবে, ক্ষুদ্র ঋণ সম্পর্কে। তাহলে ক্ষুদ্র ঋণটা কি? পরে আরেকটা প্রশ্ন বললো গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সম্পর্কে লিখো। তাহলে তোমাকে 2টা প্রশ্ন একসাথে দিয়েছে। এমনও হতে পারে, বলতে পারে ক্ষুদ্র ঋণ সম্পর্কে লিখো,
অথবা বলতে পারে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত লিখো, হতেই পারে প্রশ্ন। তাহলে খেয়াল করো 1974 সালে, তার মানে ক্ষুদ্র ঋণ বলছে, আগে এটার অ্যান্সার করো। 1974 সালে দুর্ভিক্ষকে খুব কাছ থেকে প্রত্যক্ষ করার পর ডক্টর মোহাম্মদ ইউনূস দারিদ্র্য দূরীকরণে সক্রিয়ভাবে অংশ নেন। 1975 সালে তিনি নতুন ধরনের কৃষি সমবায় নবযুগ তেবাগা খামার সংগঠিত করেন। তাহলে দেখো সেদিনই প্রশ্ন আসছিল গ্রামীণ ব্যাংকে নবযুগ তেবাগা খামারের কথা। আচ্ছা, তাহলে নবযুগ তেবাগা খামার সংগঠিত করেন, যা পরবর্তীতে সরকার প্যাকেজ ইনপুট প্রোগ্রাম হিসেবে গ্রহণ করে। গ্রামীণ ব্যাংক বাংলাদেশে মাইক্রো ফাইন্যান্স বিশেষায়িত কমিউনিটি ডেভেলপমেন্ট ব্যাংক। তাহলে গ্রামীণ ব্যাংকটা কি? গ্রামীণ ব্যাংক হচ্ছে বাংলাদেশের মাইক্রো ফাইন্যান্স মানে ক্ষুদ্র ঋণ, মাইক্রো ফাইন্যান্স বিশেষায়িত কমিউনিটি ডেভেলপমেন্ট ব্যাংক। কমিউনিটি ডেভেলপমেন্ট ব্যাংক মানে কি? কমিউনিটি, একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে ডেভেলপ করার জন্য, উন্নয়নের জন্য যে ব্যাংক কাজ করে। এটা দারিদ্র পীড়িত মানুষের কাছে জামানত ছাড়া ক্ষুদ্র ঋণ নেয়। তার মানে গ্রামীণ ব্যাংক কোনো জামানত নেয় না। আমরা জানি ঋণ নিতে গেলে মানুষকে একটা দলিল দিতে হয়, এটা দিতে হয়, ওটা রাখতে হয়, অর্থাৎ কোনো জামানত রাখছে না। তাহলে জামানত ছাড়াই ক্ষুদ্র ঋণ দেয়। 1976 সালে 1976 সালে, তার মানে প্রথম 3 লাইনের মধ্যে আমি ক্ষুদ্র ঋণ সম্পর্কে মোটামুটি লিখে ফেলছি। এবার গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সম্পর্কে লিখছি। 1976 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ইউনূস এটি গবেষণা প্রকল্প হিসেবে চট্টগ্রামের জোবরা গ্রামে প্রথম সুফিয়া বেগমকে ঋণ দেন। তাহলে দেখো আমি এই যে লাইনটা আছে, এই লাইনটার দিকে একটু তাকাও, এই লাইনটার দিকে একটু তাকাও। এই যে একটা লাইন, তুমি কিন্তু লিখতে গেলে এটাকে 3-4 লাইনে লিখে ফেলতে পারো। এই লাইনটাকে তুমি 3-4 লাইনে লিখতে পারো। কিভাবে? তুমি লিখবা এইভাবে, 1976 সালে গ্রামীণ ব্যাংক চট্টগ্রামের জোবরা গ্রামে প্রতিষ্ঠিত হয়, দাঁড়ি। গ্রামীণ ব্যাংক প্রথম ঋণ দেয় সুফিয়া বেগমকে, দাঁড়ি। তাহলে 2 লাইনে তুমি লিখলা, কিন্তু তোমার 2 লাইনটাকে 1 লাইন বানালো কিভাবে দেখো। 1976 সালে, সাল বললো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আরেকটা ইনফরমেশন দিলাম, ইউনূস কি করলো? চট্টগ্রামের জোবরা গ্রামে প্রথম সুফিয়া বেগমকে ঋণ দেয়। তার মানে কত সালে প্রতিষ্ঠিত হলো, কে প্রতিষ্ঠা করলো, কোথায় প্রতিষ্ঠা হলো, কে ঋণ দিল, মানে কাকে ঋণ দিল, এই 4টা ইনফরমেশন একটা লাইনে দিলাম। পরে আসো 1983 সালের 2 অক্টোবর আনুষ্ঠানিকভাবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। ঋণ গ্রহীতার 96.1%ই নারী। 1998 সালে ব্যাংকের নিম্ন আয়ের আবাসন কর্মসূচি ওয়ার্ল্ড হেবিটেট অ্যাওয়ার্ড লাভ করে। 2006 সালে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। তার মানে তুমি এই প্রশ্নটা যদি দেখো, এই প্রশ্নের ক্যাটাগরি চিন্তা করো। প্রথমে তুমি সূচনা করলা ক্ষুদ্র ঋণটা কি, এরপরে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা তুমি নিয়ে আলোচনা করলা, এরপরে গ্রামীণ ব্যাংকের সাথে জড়িত ব্যক্তিটা নিয়ে আলোচনা করলা, এবং সেই ঋণটা নেয় কে তাকে নিয়ে বললা। এরপরে তুমি এখানে দেখো একটা জিনিস দিয়েছো, এটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সেটা কি? তুমি একটা রেশিও দেখাইছো, অর্থাৎ তুমি একটা সমীক্ষা দেখিয়েছো। এটা কোনো প্রশ্নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন তুমি কোনো সমীক্ষা দেখাবা, কোনো রেশিও দেখাবা, কোনো শতাংশ দেখাবা, কোনো পার্সেন্টেজ দেখাবা, তখন তোমার লেখার মানটা আরো অনেক বেড়ে যায়। সো এটা করার চেষ্টা করবা। তার মানে পার্সেন্টেজ দিয়ে আমি একটু লেখার মানটা বাড়াই দিলাম, তুমি একটা পার্সেন্টেজ ব্যবহার করলে। এরপরে লাস্টে তুমি কনক্লুশন টানলা কিভাবে, যে এই গ্রামীণ ব্যাংক করার ফলে সে কি রিওয়ার্ড পেয়েছে, কি অ্যাওয়ার্ড পেয়েছে, অর্থাৎ উপসংহারটা হলো ভালো কিছু, কি গেইন করতে পারছে সে। ওকে, প্রশ্ন নাম্বার 7 চলে গেল। এবার আসো প্রশ্ন 8। প্রশ্ন নাম্বার 8 এর দিকে দেখো। প্রশ্ন 8 বলছে, বাংলাদেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বদ্বীপ পরিকল্পনা 2100 বা ডেল্টা প্ল্যান 2100 সম্পর্কে লিখো। ডেল্টা প্ল্যান নিয়ে অসংখ্যবার প্রশ্ন হয়েছে। ডেল্টা প্ল্যান আবারও এক নজরে একটু ডেল্টা প্ল্যান নিয়ে আলোচনা করে দিতে চাই। স্যার পিডিএফ দেন, অনেক হেল্পফুল হব, আমাকে একটু লেট করছে ক্লাসে জয়েন। আচ্ছা কোনো সমস্যা নাই, আমরা পিডিএফ দিয়ে দিব, আল্লাহ ভরসা। পিডিএফ দিয়ে দিব, মিহিরজিকে পেজ থেকে যারা আছো তাদেরকেও বলছি দিয়ে দিব। এবং তোমরা তোমরা এই পিডিএফ তো দিবই, একই সাথে তোমরা ফাইনাল সাজেশন যারা সংগ্রহ করেছো, তোমাদের জন্য বলি, তুমি ফাইনাল সাজেশনের পিছনে চলে যাও। ফাইনাল সাজেশনের পিছনে চলে গেলে একদম শেষে চলে যাও। শেষে চলে গেলেই তুমি দেখবা যে সেখানে লিখিত অংশটা দেয়া আছে, অর্থাৎ আমি প্রথম ধাপে যে প্রশ্নগুলো আলোচনা করছি এগুলো ফাইনাল সাজেশনে আছে।
তুমি একটু জাস্ট দাগ দিয়ে রাখো যে ভাইয়া যে কথাগুলো বলছে। ফাইনাল সাজেশন যাদের কাছে আছে ইনশাআল্লাহ, আর এরপরেও আমি পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ। আর তুমি রাবি চবি গুচ্ছের জন্য ফাইনাল সাজেশনটা ভালো করে পড়লেই হবে, কোনো সমস্যা নেই। খেয়াল করো, বদ্বীপ পরিকল্পনা ডেল্টা প্ল্যান নিয়ে বলি। তাহলে বদ্বীপ পরিকল্পনা 2100টা কি? এটা একটা দীর্ঘমেয়াদী সমন্বিত সামষ্টিক পরিকল্পনা যা পানি সম্পদ ব্যবস্থাপনা, একটু খেয়াল করো, পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, পরিবেশগত চ্যালেঞ্জ, খেয়াল করো একটু মন দাও। তাহলে খেয়াল করো ডেল্টা প্ল্যানটা কি বলছে, ডেল্টা প্ল্যানটা বলছে কি যে এটা একটা পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত চ্যালেঞ্জ যেগুলো আছে আমরা যেগুলো সবসময় করি সেগুলোকে বিবেচনা করে বাংলাদেশের উন্নয়নে সহায়তার জন্য প্রণয়ন করা একটি পরিকল্পনা, অর্থাৎ এটা বাংলাদেশের উন্নয়নের জন্য একটা পরিকল্পনা, এই ডেল্টা প্ল্যান। আচ্ছা, এরপরে তাকাই, আমি একটু জুম আউট করে দিব কি, দেখো তো দেখতে পাচ্ছ কিনা সবাই, সবাই কি দেখতে পাচ্ছ? সবাই কি দেখতে পাচ্ছ? ওকে, সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা দেখো, আচ্ছা এরপরে আসো 2018 সালের 4 সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদ, জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায়, জাতীয় অর্থনৈতিক পরিষদ সভায়, অর্থাৎ আমরা একনেক করেছি না, তাহলে এই নেকের সভায় কি বলেছে, বদ্বীপ পরিকল্পনা 21 অনুমোদিত হয়। অর্থাৎ এটা কোথায়, বদ্বীপ পরিকল্পনাটা কি, কোথায় অনুমোদন হয়েছে? পরিকল্পনাটি নেদারল্যান্ডের ডেল্টা প্ল্যানের আদলে। তাহলে এটা কোন দেশের আদলে এটা করা হয়েছে এবং এর ব্যয় কত কোটি টাকা, এবং এটা এই পরিকল্পনার যে হটস্পট বা এটা বাস্তবায়ন করতে কি কি অ্যাকশন নিতে হবে সেই অ্যাকশন গুলোর কথা বলা আছে। তার মানে খেয়াল করো, খেয়াল করো একটু মন দাও। তাহলে এই বদ্বীপ পরিকল্পনার হটস্পট অর্থাৎ কোন জায়গাগুলোকে নিয়ে আমরা কাজ করছি বা সরকার কাজ করার জন্য আগ্রহী ছিল, উপকূলীয় অঞ্চল, আমরা বলেছিলাম পরিবেশগত চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন, তাহলে উপকূলীয় অঞ্চল একটা, বরেন্দ্র খরাপ্রবণ অঞ্চল, অর্থাৎ ওই যে আমরা পরিবেশগত কিছু চ্যালেঞ্জ নিয়েছি, হাওর অঞ্চলে যে বন্যা হয় সে হাওরও আকস্মিক বন্যা অঞ্চল, এরপরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল পাহাড়ি এলাকা, নদী অঞ্চল এবং মোহনার যে অঞ্চল, এবং নগর অঞ্চল অর্থাৎ ঢাকা শহরে যেগুলা বা যেগুলো সিটি আছে সেগুলো নিয়ে। তার মানে খেয়াল করো বদ্বীপ পরিকল্পনার 6টা হটস্পটের মধ্যে 5টা হটস্পটই হচ্ছে পরিবেশগত চ্যালেঞ্জ, যেগুলো হচ্ছে নদী রিলেটেড, খরা রিলেটেড, পার্বত্য রিলেটেড, পাহাড় পর্বত এরকম কিছু জায়গা, আর একটা হলো নগর অর্থাৎ এই অঞ্চল। তাহলে 6টা হটস্পট, এটা নিয়ে অসংখ্যবার প্রশ্ন হয়েছে। এবার আসো বদ্বীপ পরিকল্পনা 21 এর উচ্চ পর্যায়ের 3টি জাতীয় অভিষ্ট, এর নির্দিষ্ট সংশ্লিষ্ট অভিষ্ট রয়েছে 6টা। আচ্ছা, রূপকল্পটির মূল লক্ষ্য হলো নিরাপদ জলবায়ু পরিবর্তনের অভিঘাত সহিষ্ণু সমৃদ্ধতা বৃদ্ধি গড়ে তোলা, অর্থাৎ বাংলাদেশকে উন্নয়ন করবে, এগুলো ত্বরান্বিত করে, এগুলোর যে প্রবলেমস গুলো আছে সেগুলো সলভ করে, এটার জন্য এটা নিল বদ্বীপ পরিকল্পনা। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখি, 9 নম্বর প্রশ্ন, দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা, দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা, তাহলে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা এই মুহূর্তে তাও একবার একটু আলোচনা করে দিই। শেখ হাসিনা সরকারের সময় দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা নিয়ে অসংখ্য প্রশ্ন হয়েছে। আচ্ছা, আমাদের সংখ্যাটা একটু আরেকটু বাড়ানো যায় না, আমরা একটু ক্লাসে শেয়ার করে দেই ভাই সবাই, আমরা একটু ক্লাসে সবাই শেয়ার করে দেই এবং সবাই একটু মেনশন করে দেই, তাহলে হয়তো আরো কিছু মানুষজন আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে আসেন দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা সম্পর্কে লিখুন। দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ করা হয় 2021 সাল থেকে 2041 সালের জন্য। তার মানে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদটা আমরা অলরেডি বললাম। আচ্ছা, প্রথম প্রেক্ষিত পরিকল্পনা ছিল 2010 থেকে 2021 সাল। আচ্ছা, এবার আসো, প্রধান লক্ষ্য ছিল 2021 সালের মধ্যে বাংলাদেশকে আয়ে সমৃদ্ধ করা। কি করা? আয়ে সমৃদ্ধ করা। জাতীয় অর্থনৈতিক পরিষদের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা অনুমোদন পায় 25 ফেব্রুয়ারি 2020 সালে, অর্থাৎ ওই করোনা কালের একটু আগে, ওই সময়টা। প্রেক্ষিত পরিকল্পনার উদ্দেশ্যগুলো হলো চরম দারিদ্র দূরীকরণ, সুশাসন নিশ্চিত, আরো সুসংগত করা, বাংলাদেশকে আধুনিক বিশ্বের দেশ হিসেবে গড়ে তোলা। অর্থাৎ দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মধ্যে তোমাকে কি কি করবে বলছে, সেটা একটা হলো যে
চরম দারিদ্র যেটা আছে সেটাকে দূর করবে বাংলাদেশ, এবং বলেছে সুশাসন নিশ্চিত করবে এবং সুসংগত করবে, একই সাথে বাংলাদেশকে আধুনিক করবে। আচ্ছা, তার মানে প্রেক্ষিত পরিকল্পনাটি কি, কেন নিয়েছে, এই মেয়াদ কত, এতটুকু আলোচনা করলাম। আচ্ছা, এবার পরিকল্পনাগুলো, কিছু পরিকল্পনা দিয়েছে, বলেছে যে 80% মানুষের গ্রামে শহরে বসবাস করার পরিবেশ তৈরি, অর্থাৎ যে 80% মানুষের গ্রামেই মানে গ্রামেই বসবাস করার যে পরিবেশ, সেই পরিবেশটা করার। মাথাপিছু আয় হবে 12,500 মার্কিন ডলারের উপরে। আচ্ছা, জিডিপি প্রবৃদ্ধির হবে 9.9%, অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধি হবে, মাথাপিছু আয় বাড়বে, মানুষের পরিবেশ নিশ্চিত করবে। চরম দারিদ্র কমে আসবে 0.68% এবং দারিদ্র্যের হার কমবে 4%-এর নিচে। অর্থাৎ সরকার তখন যে পরিকল্পনা নিয়েছিল প্রেক্ষিত পরিকল্পনা সম্পর্কে, সেই প্রেক্ষিত পরিকল্পনা কি কি বলেছে, কি কি বাস্তবায়ন করবে, কি প্ল্যানটা, কি পরিকল্পনাটা, সেগুলো নিয়ে কথাবার্তা বললাম। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন চলে গেল, খুবই গুরুত্বপূর্ণ। এলডিসি 3টা স্টার দিয়ে রেখেছি। এলডিসি থেকে প্রতিবার প্রশ্ন হয়, এমসিকিউ প্রশ্ন হয়। এরপরে আমরা একটু এলডিসি নিয়ে এবার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। এলডিসি খেয়াল করেন, এলডিসি নিয়ে অসংখ্য প্রশ্ন হয়েছে এমসিকিউ তে সাম্প্রতিক। দেখেন, এলডিসি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ, যেটা স্বল্পোন্নত দেশ। তাহলে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশের প্রাথমিক স্বীকৃতি লাভ। কি বললো? প্রাথমিক স্বীকৃতি লাভের কথা বললো। প্রাথমিক স্বীকৃতি লাভ, এলডিসি। ওকে, তাহলে এবার আমি একটু পড়ি, পড়লে তোমরা কয়েকটা জিনিস মানে বুঝতে পারবা, ধারণা পাবা। তাহলে জাতিসংঘ 1971 সালে স্বল্পোন্নত দেশগুলোকে নিয়ে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ গঠন করে। তাহলে এলডিসিটা গঠন করলো জাতিসংঘ কত সালে? 1971 সালে। 1975 সালে বাংলাদেশ সেটাতে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে এলডিসি কবে গঠিত হলো, বাংলাদেশ কবে অন্তর্ভুক্ত হলো? আচ্ছা, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করার শর্ত হচ্ছে 3টা। অর্থাৎ এলডিসি মুক্ত হতে হলে, এলডিসি থেকে বের হতে হলে 3টা শর্ত মানতে হবে। কি? আচ্ছা, শর্তগুলো কি? একটা হচ্ছে 1230 মার্কিন ডলার বা এর ঊর্ধ্বে হতে হবে, অর্থাৎ একটা দেশের মার্কিন ডলার হবে 1230 বা এর উপরে। সেখানে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল 1274 মার্কিন ডলার, অর্থাৎ তার মানে বাংলাদেশ একটা শর্ত পূরণ করলো। এরপরে বলেছে মানব সম্পদ সূচকে, অর্থাৎ মানব উন্নয়ন রিপোর্ট, যেটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মানব উন্নয়ন সূচকে 60 বা এর ঊর্ধ্বে থাকতে হবে। মানব উন্নয়ন সূচকে অর্থাৎ ক্যাটাগরিতে 60 এর উপরে থাকে, 66 এর উপরে থাকতে হবে। আচ্ছা, এরপরে বলল থাকবে, সেখানে বাংলাদেশের ছিল 72, তার মানে বাংলাদেশ মানব উন্নয়ন সূচকে পিছায় ছিল। এরপরে অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে 32 বা তার নিচে থাকবে। অর্থনৈতিক ভঙ্গুরতা 32 বা তার মানে অর্থনৈতিক ভঙ্গুরতা বাংলাদেশের বেশি ছিল, এই জন্য বাংলাদেশ এলডিসি থেকে মুক্ত হতে পারছিল না। এই যে কিন্তু বাংলাদেশ 26 সালে এলডিসি থেকে মুক্ত হবে। তাহলে অর্থনৈতিক ভঙ্গুরতা এর নিচে থাকবে, তার মানে সেখানে বাংলাদেশের ছিল 25.2%। তাহলে বাংলাদেশ এই 3টা শর্তে সফলতা দেখিয়েছে। আচ্ছা, তারপরে দেখো কমিটি অফ ডেভেলপমেন্ট পলিসি, সিডিপি, কমিটি অফ ডেভেলপমেন্ট পলিসি সিডিপি 2018 সালের 16 মার্চ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য বাংলাদেশে 3টি শর্ত পূরণ করায় প্রাথমিক যোগ্য বলে ঘোষণা করে। আচ্ছা, এরপরে দেখো কি বলতেছে, এরপরে কথাবার্তা বললো 2024 সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে উন্নয়নশীলের মর্যাদা লাভ করে। তাহলে এলডিসি থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে 2024 সালে। এবার আসেন, বাংলাদেশ যদি এলডিসি থেকে বের হয়, বাংলাদেশ এলডিসি হতে মুক্ত হতে হলে 3টা সুবিধা পাবে না। অর্থাৎ এলডিসি থেকে বাংলাদেশ মুক্ত যে হবে, এই মুক্ত হওয়ার ফলে বাংলাদেশ কয়টা সুবিধা পাবে না? 3টা সুবিধা পাবে না। কি? একটা হচ্ছে জিএসপি সুবিধা, জিএসপি জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স, এই সুবিধা পাবে না। সহজ শর্তে বাংলাদেশ যে ঋণ নেয়, সেই ঋণ আর পাবে না। আর এটা হলো কপিরাইট। তাহলে জিএসপি সুবিধা, সহজ শর্তে ঋণ, আর হচ্ছে কপিরাইট, এই 3টা সুবিধা বাংলাদেশ পাবে না। আচ্ছা, জগন্নাথের জন্য আমরা সাম্প্রতিক যে লিখিতটা ছিল, আমরা প্রায় সাম্প্রতিক থেকে আসার মতো এরকম 10টা প্রশ্ন তোমাদের ধারণা দিলাম, যে সাম্প্রতিক থেকে
জগন্নাথে বা সাস্ট বলো বা যেটা হোয়াট এভার, যেখানে যেখানে লিখিত আছে কেমন লিখিত হতে পারে একটা গাইডলাইন বা একটা ধারণা দিলাম, এবং সে লিখিতর ধরনটা কেমন হতে পারে। বলো আমাকে একটু বলবা যে কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে কিনা, কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে কিনা। বলো কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে কিনা, বলো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। আমি যতটুকু আলোচনা করেছি, যেই জায়গাটা আলোচনা করেছি, অনেক আজকের পিডিএফ বিশাল বড় ভাই, এই যে দেখো এই শেষ পর্যন্ত অনেক বড় বিশাল পিডিএফ, আরো অনেক কিছু আছে। ক্লিয়ার যে তুমি সাম্প্রতিক প্রশ্নগুলো কেমন ক্যাটাগরিতে হতে পারে, কিভাবে হতে পারে, একটু ক্লাসটা মেনশন করে দাও, আরো কয়েকজনকে নিয়ে আসো তোমার বন্ধু বান্ধবকে যেন ক্লাসটা করে। ওকে, আচ্ছা এইবার আসো আমরা জগন্নাথের লিখিত সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর বেসিক বাংলাদেশ, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর বেসিক প্রশ্ন কিভাবে আসতে পারে। তোমরা তো সাম্প্রতিক মানে ফাইনাল সাজেশন পড়েছো, মিহিজিকে পড়েছো, বা প্রত্যেকটা টপিক পড়েছো, সেই টপিক গুলো তুমি কিভাবে লিখবা এইবার একটু আলোচনা করব। এইবার যে টপিক গুলো আলোচনা করব সেগুলো ইতিমধ্যে তুমি ঢাবির জন্য, রাবির জন্য, চবির জন্য, গুচ্ছের জন্য, জগন্নাথের জন্য, জাহাঙ্গীরনগরের জন্য, বিউপির জন্য পড়েছো। এখন সেটা গুছায়া লিখবা কিভাবে, কনসেপ্ট তুমি জানো, এমসিকিউ আকারে পড়েছো বা শর্ট করে পড়েছো। এবার একটু তুমি এইবার দেখ বেসিকটা তুমি লিখবা। প্রথম প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সমুদ্র বিজয় সম্পর্কে লিখো। তার মানে সমুদ্র বিজয় তুমি জানো ভারতের সাথে হয়েছে, মিয়ানমারের সাথে হয়েছে সমুদ্র বিজয়, তাই না? আমরা এটা জানি, কোন আদালত রায় দিয়েছে, কবে রায় দিয়েছে, কতটুকু সীমানা পেয়েছে, এগুলো সব জানি। তাহলে লিখবো কিভাবে, খেয়াল করো। 2009 সালে সমুদ্র উপকূলে বাংলাদেশ তেল গ্যাস অনুসন্ধানের জন্য 28টি ব্লক ঘোষণা করে। তার মানে খেয়াল করো, সমুদ্র বিজয়ের ওই যে বলেছিলাম তোমাদের পড়িয়েছিলাম, মামলা করেছে 2009 সালে। এই যে দেখো সূত্রটা দেখো কিভাবে হলো। বাংলাদেশ উপকূলে কি করছে, তেল গ্যাস উত্তোলনের জন্য বা অনুসন্ধানের জন্য 28টা ব্লক করেছে। আচ্ছা, মিয়ানমার 18টি ব্লক এবং ভারত 10টি ব্লক দাবি করলে দেখো কি করেছে, মিয়ানমার এই ব্লকের মধ্যে মিয়ানমার বলছে 18টা ব্লক তাদের, ভারত বলছে 10টা ব্লক তাদের। তাহলে দাবি করলে বাংলাদেশ মিয়ানমারের বিপক্ষে, তাহলে এই যে বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে ITLOS আদালত, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, খুবই ভালো হয় তুমি যদি ব্রেকেটে এই আদালতের নামটা একটু লিখে দিতে পারো, অথবা তুমি যদি এমন করে বলে দিতে পারো যে বাংলাদেশ মিয়ানমারের বিপক্ষে জার্মানির হামবুর্গে অবস্থিত ইটলস আদালতে মামলা করে। যদি তুমি বলতে পারো যে জার্মানির হামবুর্গ আদালতে ইটলসের মামলা করে, তাহলে এটা আরো ভালো হয়। তাহলে দেখো বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে ইটলস আদালতে এবং ভারতের বিপক্ষে স্থায়ী সালিসি আদালতে 2009 সালে মামলা করলো। তাহলে দুই দেশের বিরুদ্ধে বাংলাদেশ কি করেছে, মামলা করেছে। তাহলে আমরা পড়েছিলাম না এমসিকিউতে যে বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে, বাংলাদেশ কি বলে ভারতের বিরুদ্ধে মামলা করেছে 2009 সালে, এটা গুছায় লিখলাম। এবার আসলে 2012 সালের 14ই মার্চ বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে সমুদ্র সীমার রায় দেয় জার্মানির হামবুর্গে অবস্থিত ইটলস আদালত। তাহলে আমরা তো এমসিকিউ করেই পড়েছি এটা, যে কে কখন রায় দিয়েছে, কে কখন রায় দিয়েছে। আচ্ছা এরপরে আসুন, বাংলাদেশ মিয়ানমারের নিকট থেকে 12টি ব্লক লাভ করে। তাহলে দেখো মিয়ানমার দাবি করছে 18টি ব্লক, এর মধ্যে বাংলাদেশ মিয়ানমারের কাছ থেকে পাইছে 12টা ব্লক। আর এবং বঙ্গোপসাগরের সমুদ্র লাভ করে 1,11,631 কিলোমিটার। মিয়ানমারের কথাবার্তা শেষ। এবার আসো ভারতের কথাবার্তা। 2014 সালের 7 জুলাই বাংলাদেশ ও ভারতের সমুদ্র সীমার রায় দেয় নেদারল্যান্ডে অবস্থিত স্থায়ী সালিসি আদালত, অর্থাৎ তুমি এখানে পিসিএ আদালত এটাও লিখতে পারো, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, পিসিএ আদালত। আচ্ছা, বাংলাদেশ 10টি ব্লক এবং 19,467 কিলোমিটার সমুদ্র সীমা লাভ করে। তাহলে ভারতের কাছ থেকে মানে মিয়ানমারের বিরুদ্ধে 18টি ব্লক দাবি করেছিল, সেখানে পাইছে 12টা, ভারত দাবি করেছিল 10টা, সেই 10টা ব্লকের মধ্যে বাংলাদেশ 10টা ব্লকই পাইছে। আচ্ছা, বর্তমানে বাংলাদেশের সমুদ্র আয়তন 1,18,813 কিলোমিটার। কথাবার্তা কিন্তু খুবই ছোট, খুবই ছোট, এখানে খুব বেশি লাইন নাই। এখানে এই লাইনগুলা এটা তোমার খাতায় লিখলে 4-5 লাইন হয়ে যাবে, হাফ পৃষ্ঠারও কম জায়গা হবে এটা,
হাফ পৃষ্ঠারও কম জায়গা হবে যদি তুমি লিখতে পারো সুন্দর করে। তার মানে সমুদ্র বিজয়ে তুমি যা পড়েছো সবগুলো লিখে ফেললা। ভারতের সাথে হয়েছে, কবে হয়েছে, কিভাবে মামলা রায় দিয়েছিল। আচ্ছা, আমার পেইড ব্যাচের শিক্ষার্থী যারা আছো একটু আমাকে বলো তো ভাই, তোমরা কি বুঝতে পারছো কিনা? পেইড ব্যাচের যে সকল শিক্ষার্থী আছো, পেইড ব্যাচের যে সকল শিক্ষার্থী আছো তোমরা কি বুঝতে পারছো? পেইড ব্যাচের যে সকল শিক্ষার্থী আছো, আর যারা ফ্রি ক্লাস করছো তো করছোই। পিডিএফ কোথায় পাবেন? পিডিএফ পাবেন আগে ক্লাস করেন, তারপর ক্লাস না করলে পিডিএফ দিব না। যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবে তাদেরকে পিডিএফ দেওয়া হবে, ক্লাস না করলে পিডিএফ দিব না আমি। আচ্ছা, এরপরে আসেন পরের প্রশ্নটার দিকে। দেখেন বেসিক অ্যাফেয়ার্স। ক্লাস করলে কমন পাবেন, নাহলে কমন পাবেন না। বাংলাদেশের ছিটমহল ও ছিটমহলের সমস্যার সমাধান। তাহলে ছিটমহল নিয়ে তুমি সবকিছু জানো, ছিটমহল নিয়ে আমার আলোচনা করা লাগবে না, কারণ ছিটমহলটা কবে চিহ্নিত হয়েছে? 47-এ। ছিটমহল মোট ছিল কয়টা? 162টা। মালিকানা ছিল ভারতের 111টা। এই বাংলাদেশের মালিকানা ছিল 51টা। এগুলো কোথায় ছিল? 2টা জেলাতে। এরপরে প্রথম চুক্তি হয়েছে 1974 সালের 16 মে, যা মুজিব ইন্দিরা চুক্তি নামে পরিচিত। আচ্ছা, তার মানে ছিটমহলের কথাবার্তা চলে গেল এখানে। এরপরে আসো 2015 সালের 6 জুন ছিটমহল চুক্তি কার্যকর হয়। 2015 সালের 1 আগস্ট বাংলাদেশ ভারত ছিটমহলের হস্তান্তর হয়। ফলে 111টা ছিটমহল বাংলাদেশ লাভ করে, আর বাংলাদেশের 51টা ছিটমহল ভারত লাভ করে। এর মধ্যে দুই দেশের ছিটমহল সমস্যার সমাধান হয়ে গেল। অর্থাৎ তুমি যা পড়েছো, তুমি যা পড়েছো তাই তুমি ফাইনাল সাজেশন থেকে যা পড়েছো, বা আমার ক্লাসে তুমি পেইড ব্যাচের ক্লাসে যা পড়েছো তাই তুমি জাস্ট সুন্দর করে গুছায় অনুচ্ছেদ করে লিখে দিয়ে আসলা। ওকে। আচ্ছা, এর পরের প্রশ্ন, বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কে লিখো। খুবই খুবই সিলি কোশ্চেন, জাতীয় বিষয় বলি। তাহলে জাতীয় পতাকার ডিজাইনার বললা, এরপরে মানচিত্র খচিত পতাকার ডিজাইনারের নাম বললা, জাতীয় পতাকার সবুজ রং দিয়ে কি বোঝায় সেটা বললা, লাল রং দিয়ে কি বোঝায় বললা। এই সবুজ রং বাংলার প্রকৃতি, তারুণ্যের প্রতীক, আর লাল উদীয়মান সূর্য স্বাধীনতা যুদ্ধের আত্মোৎসর্গকারী ব্যক্তিদের প্রতীক, রক্তের রক্তের। আচ্ছা, এবার এই জাতীয় পতাকার দৈর্ঘ্য বললা, জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলন করা হয়, কোন জায়গাটায় কে করলেন সেটার নাম বললা, এবং সেটা জাতীয় পতাকা কবে সরকারিভাবে গৃহীত হয় তা বললা। শেষ, কাহিনী খতম। ওকে, জাতীয় পতাকা। অর্থাৎ ডিজাইনার কে, পূর্বে ডিজাইনার কে ছিল, এটার মধ্যে কি আছে, এর মধ্যে মানে এরপরে কে উত্তোলন করেছে, প্রথম কোথায় উত্তোলন করলো, এটা কবে সরকারিভাবে গৃহীত হয়েছে। 3-4 লাইন 5 লাইনের মধ্যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আচ্ছা, জাতীয় প্রতীক, একইভাবে প্রতীক, পতাকা যদি পারো প্রতীক তুমি পারবা, আমি আর আলোচনা করলাম না। পতাকা যদি পারো তাহলে প্রতীক তুমি পারবা। প্রতীকের বর্ণনার মধ্যে কি আছে লিখে দিবা। জাতীয় স্মৃতিসৌধ, একই একই একটা পারলে বাকি সব পারবা। জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধের অবস্থান কোথায়? শহীদদের স্মরণে এটা করা হয়েছে, ঢাকার অদূরে সাভারের নবীনগরে আছে। এর স্থপতির নাম বলে দিলাম। এটা 1972 সালের 16 ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্বোধন করলেন। কাজে এখন একটু উদ্বোধন কে করছে এগুলো না লিখলে হবে, কত সালে উদ্বোধন হয়েছে এতটুকু লিখলা। আচ্ছা, এরপরে তুমি লিখলা এটার উচ্চতা কত ফুট কত মিটার। আচ্ছা, এটার আরেকটা নাম সম্মিলিত প্রয়াস লিখে দিলা। এটার 7টা ফলক দিয়ে ইতিহাসের 7টা ইতিহাস পর্যায়কে বোঝায়। 52 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট, 56 হচ্ছে শাসনতান্ত্রিক আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণঅভ্যুত্থান, 70 মহান মুক্তিযুদ্ধ লিখলা। ওকে, অর্থাৎ এইটা 3টা ক্যাটাগরি কোশ্চেন, মানে একই ক্যাটাগরি 3টা প্রশ্ন, একই ক্যাটাগরি 3টা প্রশ্ন। 6 নাম্বার কোশ্চেনের দিকে যাব। 6 নাম্বার কোশ্চেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্পর্কে লিখো। বাংলাদেশের জাতীয় সঙ্গীত মানে, তাহলে এমনও বলতে পারে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমাদেরকে, তরুণকে কিভাবে উজ্জীবিত করে, বা জাতীয় সঙ্গীত ভূমিকা, মুখ্য, যে কোনো কিছু বলতে পারে। আচ্ছা, এরপর তাহলে জাতীয় সঙ্গীত নিয়ে তুমি কি লিখবা। এটা কবে রচিত হয়েছে, এটা কে রচনা করেছে, এটা প্রথমে কি ছিল। তাহলে এটা প্রথম রচনা করছে রবীন্দ্রনাথ, এটা কবিতা ছিল 25 লাইন। এটা কোথায় প্রকাশিত হয়েছে, এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এটা বাংলাদেশ কত লাইন নিয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কত লাইন বাজানো হয়, এরপরে তোমার এটা কি বলে, এটা সরকারিভাবে কবে গৃহীত হয়, এই কথাবার্তাগুলা। খুব বেশি কঠিন কিছু না। ওকে, আসো আরো গুরুত্বপূর্ণ কিছু জিনিস। আচ্ছা, আমাদের এগুলো তো বেসিক দিয়ে শুরু করলাম, আরো গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে।
ওকে, বাংলাদেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড সম্পর্কে লিখো। ডিজিটাল আইল্যান্ড নিয়ে এমসিকিউ তে অসংখ্যবার প্রশ্ন হচ্ছে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, অনেকবার প্রশ্ন আসছে, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? আসছে না মহেশখালী, ডিজিটাল আইল্যান্ড। আচ্ছা স্যার, অবশ্যই ক্লাস এন্ড অবধি থাকবে ইনশাআল্লাহ। আনিকা বলছো, থ্যাংক ইউ যারা থাকবে তো যারা থাকবে। আমার কথার জন্য থেকো না, তোমার নিজের আত্ম উন্নয়নের জন্য থেকো, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। নিজের আত্ম উন্নয়ন দেখো। বাংলাদেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড, তাহলে বাংলাদেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড হলো মহেশখালী দ্বীপ। আচ্ছা, এই মহেশখালীটার অবস্থান কোথায়? কক্সবাজারে। তাহলে দেখো 2016 সালে 12 ফেব্রুয়ারি কোরিয়ান টেলিকম আই আইওএম এবং বাংলাদেশ সরকারের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সমন্বিত হয়। 2017 সালের 27 অক্টোবর, এইগুলো বাদ দিবা এখন, 27 অক্টোবর এই হাবিজাবি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিটাল আইল্যান্ড মহেশখালী প্রকল্পের উদ্বোধন করেন। এতে মোট ব্যয় ধরা হয়েছে এটা। আচ্ছা, প্রাথমিকভাবে মহেশখালীর 3টা ইউনিয়ন, মহেশখালী পৌরসভা, বড় মহেশখালী, ছোট মহেশখালী এবং 25টি সরকারি অফিসে হাই স্পিড অনলাইন নেটওয়ার্কের আওতায় আনা হয়, যার মাধ্যমে প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, তথ্য, ই কমার্স এই 4টি সেক্টরে ঘরে বসে সকল সেবা দেওয়া হচ্ছে। এই জন্য বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, বাংলাদেশের ডিজিটাল আইল্যান্ড বলা হয় এই মহেশখালীকে। ওকে, পেইড ব্যাচ ছাড়া কি পিডিএফ পাবো? না, অবশ্যই পিডিএফ পাবা, পেইড ব্যাচ ছাড়াও পিডিএফ পাবা, তবে সীমিত সময়ের জন্য পিডিএফ পাবা। ওকে, আসো এরপরে আসো, এর পরের কোশ্চেনের দিকে তাকাই, 8 নম্বর প্রশ্নের দিকে তাকাই। এবার প্রাচীন ইতিহাস রিলেটেড একটা প্রশ্ন দিলাম, সেটা কি? বাঙালি জাতির উৎপত্তি ও পরিচয় সম্পর্কে লিখো। বাঙালি জাতির উৎপত্তি, এবং এটা একটা ইতিহাস টপিক, ইতিহাস। তাহলে বাঙালি জাতি সংকর জাতি, আমরা পড়েছি, তোমরা এমসিকিউ তে পড়েছো বা সাজেশনে পড়েছো, সংকর জাতি। তাহলে দক্ষিণ এশিয়ায় বসবাসকারী আদিতম মানব গোষ্ঠীদের মধ্যে একটা এটা। আচ্ছা, বাঙালি জাতিকে আমরা ইতিহাসের ক্লাসে আলোচনা করেছিলাম বাঙালি জাতির উৎপত্তি নিয়ে। ওকে, এই যে সজীব মিয়া, পিডিএফ কখন পাবেন? এই আপনাদের তো এই জন্য পিডিএফ দিতে চাই না, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আপনাদেরকে বলে এই পিডিএফ দিব কবিরাজি করে, এই মানে কি আপনাদেরকে এগুলো গুলায় খাইতে বলে। পিডিএফ এর নেশায় মগ্ন থাকতেছেন কেন ভাই? আগে ক্লাস দেখেন, গুরুত্বপূর্ণ কথা শুনেন, লিখবেন কেমনে সেটা বোঝেন আগে। পিডিএফ এগুলো কি বইয়ে নাই? ফাইনাল সাজেশন এগুলো আছে, ট্যালেন্ট হান্টে এগুলো আছে। পিডিএফ দিলেই যে আপনি পড়ে সব শেষ করতে পারবেন তাও না, শুনলে আপনি আরো বেশি ভালো করে লিখতে পারবেন আপনার নিজের মতো করে। বুঝাইতে পারলাম কি? শোনেন আগে, পিডিএফ এর জন্য বেশি কাহিনী করলে পিডিএফ একটাও দিব না। অর্ণব স্যার ভালো মানুষ নয়, পিডিএফ এর লোভ দেখায় আপনাকে ক্লাস করাচ্ছি না, আপনি নিজের স্বার্থের জন্য ক্লাস করেন। আগে শোনেন, খাতার মধ্যে লিখেন যে টপিক গুলো বলতেছি, নিজে বাসায় অন্তত একবার প্র্যাকটিস করবেন। তাহলে দেখেন, সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে 2টা ভাগে আমরা ভাগ করতে পারি। তার মানে এটা এমসিকিউ তে আমরা পড়ে ফেলেছি, বাঙালি জাতিগোষ্ঠী। ওকে, বাঙালি জাতিগোষ্ঠী। তাহলে দেখো, অনার্য জাতি আর একটা হচ্ছে অনার্য জাতি, একটা হচ্ছে আর্য জনগোষ্ঠী। তাহলে এই আর্য জনগোষ্ঠী নিগ্রো, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয়, এই 4টা ভাগ ছিল, এগুলো লিখলাম। আচ্ছা, ধারণা করা হয় অস্ট্রিক জাতি থেকে বাঙালি জাতির উৎপত্তি। তাহলে এই যে আমরা বলেছি না বাঙালি জাতির উৎপত্তি অস্ট্রিক জাতি থেকে, সেই কথাটা লিখে দিলাম। এরপরে আনুমানিক 5000 বছর পূর্বে ইন্দোচীন বলয় হয়ে আসাম হয়ে বাংলায় এসেছিল এই অস্ট্রিক জাতিরা, তাই এই অঞ্চলের ভাষাও ছিল অস্ট্রিক। তাহলে একটা প্রশ্ন আসে যে বাঙালির মানে অস্ট্রিক কি, সবচেয়ে প্রাচীন ভাষা কি বা অস্ট্রিক কি ভাষা? আচ্ছা, নৃতাত্ত্বিক ভাবে বাংলাদেশের মানুষ প্রধানত যে নরগোষ্ঠী অন্তর্ভুক্ত তার নাম হচ্ছে নরডিক। এইটুকু লিখতে পারলেই হইল, 3-4 লাইন 5 লাইন ভালো করে লিখতে পারলেই আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে প্রত্নস্থল থেকে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে আমরা দেখেছি এমসিকিউ প্রশ্ন আসে, তাই না? প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো থেকে এমসিকিউ প্রশ্ন বিগত সময়ে এসেছে। তাহলে এখান থেকে রিটেন কিভাবে আসতে পারে একটু খেয়াল করো, যে রিটেন যেভাবে আসতে পারে। দেখো বলছে, কি প্রশ্ন বলেছে? বলেছে ওয়ারি বটেশ্বর প্রত্নস্থলের গুরুত্ব আলোচনা করো। দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, এইটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষা 2018-19 এসছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রশ্ন 18-19 সালে এসেছে এটা, ওয়ারি বটেশ্বর নিয়ে। তাহলে ওয়ারি বটেশ্বর, তাহলে ওয়ারি বটেশ্বর প্রত্নস্থল, তাহলে ওয়ারি বটেশ্বরের জায়গায় তোমাকে বলতে পারে মহাস্থানগড় নিয়ে লিখো, উত্তরা গণভবন নিয়ে লিখো,
আহসান মঞ্জিল নিয়ে লিখো, লালবাগ কেল্লা নিয়ে লিখো, বা মুঘল আমলের স্থাপত্য শৈলী নিয়ে লিখো, বলতে পারে কিন্তু। অর্থাৎ প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে কিন্তু যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে। তাজমহল, হ্যাঁ, সম্রাট শাহজাহানের নির্মিত তাজমহল নিয়ে লিখো, বলতে পারে। অথবা আকবরের কীর্তিগুলো সম্পর্কে লিখো, এরকম বলে দিতে পারে। অথবা বলতে পারে যে কি বলে, মেসোপটেমীয় সভ্যতা নিয়ে লিখো, অথবা মিশরীয় সভ্যতার অবদান সম্পর্কে আলোচনা করো, বলে দিতে পারে। অর্থাৎ নিদর্শন নিয়ে যে কোনো কিছুই তোমাকে প্রশ্ন দিতে পারে, যেগুলো তুমি অলরেডি পড়েছো ইতিমধ্যে। ওকে, দেখো ওয়ারি বটেশ্বর তাহলে কিভাবে লিখবা। ওয়ারি বটেশ্বর প্রত্নস্থলের আর্ত, তাহলে ওয়ারি বটেশ্বরটা কোথায়, অবস্থান বলবা। তাহলে এটা ঢাকা থেকে 70 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদী, বেলাব ও শিবপুর উপজেলার মধ্যে অবস্থিত একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বিশেষজ্ঞদের মধ্যে এটা 450 অব্দে গড়ে উঠছিল ওয়ারি বটেশ্বর। এরপরে ডক্টর সুফি মুস্তাফিজুর রহমান, যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে তিনি এটা আবিষ্কার করেন 2004 সালে। তাহলে এখানে 18 মিটার, আচ্ছা এগুলো না লিখলেও হবে, সমস্যা নাই, শুধু এতটুকু, ডক্টর সুফি রহমানের মতে এটা একটা সমৃদ্ধ সুপরিকল্পিত প্রাচীন বাণিজ্য কেন্দ্র, 2500 বছরের প্রাচীন দুর্গ, নগর, বন্দর, রাস্তা, পোড়ামাটির ফলক, মূল্যবান পাথর, কাচের পুঁথি, মুদ্রা ভান্ডার সহ উপমহাদেশের শাপাঙ্কিত রৌপ্য মুদ্রা আবিষ্কৃত হয়েছে। এটা সিন্ধু সভ্যতার পরে ভারতের সবচেয়ে প্রাচীন নিদর্শন। অর্থাৎ এই যে সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে, সেই সিন্ধু সভ্যতার পরে প্রাচীন নিদর্শন হচ্ছে এই ওয়ারি বটেশ্বরটা, বলে দিলাম। তাহলে এইভাবে তুমি মহাস্থানগড় নিয়ে যদি বলে, মহাস্থানগড়ের অবস্থান কে আবিষ্কার করেছে, মহাস্থানগড়ের গুরুত্বপূর্ণ কি কি পাওয়া যায়, লিখে দিলাম। এরপরে উত্তরা গণভবন নিয়ে বললো, লিখে দিলাম, আশা করি। আচ্ছা, এরপরে প্রশ্ন নাম্বার 10, বাংলাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে লিখো। বাংলাদেশের ভূপ্রকৃতি, তার মানে ভূপ্রকৃতি তুমি পারো। আমি তোমাকে ভূপ্রকৃতি অনেকবার পড়িয়েছি, অসংখ্যবার পড়িয়েছি ভূপ্রকৃতি। এটা বিসিএস 38তম বিসিএস লিখিততে এসেছিল ভূপ্রকৃতি সম্পর্কে। দেখো, তাহলে আজকের বাংলাদেশের ভূপ্রকৃতি একদিনে গড়ে ওঠেনি। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে 3টা ভাগে ভাগ করা যায়। টারশিয়ারি যুগের পাহাড়, তাহলে টারশিয়ারি যুগের পাহাড় লিখে, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ আজ থেকে 13 কোটি বছর আগে গড়ে উঠেছে। টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। উত্তর পূর্বাঞ্চলের পাহাড় হলো ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় হলো চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজারে অবস্থিত। মোট ভূমির 12% নিয়ে গঠিত হয়। অর্থাৎ টারশিয়ারি যুগের পাহাড় নিয়ে তুমি 3-4 লাইন লিখলা। টারশিয়ারি যুগের পাহাড়গুলো কোথায় আছে, কবে সৃষ্টি হয়েছে, এটাকে কয়টা ভাগে ভাগ করা যায়, এটা হলো টারশিয়ারি যুগের পাহাড়গুলো লিখে দিলা। আচ্ছা, এরপরে এবার তুমি প্লাইস্টোসিন কালের সোপান নিয়ে 2-3 লাইন লিখো, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি নিয়ে 2-3 লাইন লিখো, শেষ। ভূপ্রকৃতি, অর্থাৎ তুমি ভূপ্রকৃতির যে কনসেপ্ট গুলো বেসিক পড়েছো সেটাই। আচ্ছা, এরপরে তিস্তা প্রকল্প। তিস্তা প্রকল্প, তাহলে দেখো, এই যে লালমনিরহাট তিস্তা, প্রতি বছর এই তিস্তা নিয়ে প্রচুর আলোচনা হয়, হ্যাঁ, সমালোচনা হয়। তাহলে তিস্তা প্রকল্প, তিস্তা প্রকল্পটা কি? তিস্তা প্রকল্প হলো বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত বৃহত্তম সেচ প্রকল্প। তাহলে দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পের নাম কি? তিস্তা প্রকল্প। আচ্ছা, এই প্রকল্পটি নীলফামারী, রংপুর, দিনাজপুর জেলার 5,40,000 হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে। কাজ শুরু হয় 1979 সাল থেকে এবং শেষ হয় 90-এ। এই সেচ প্রকল্পটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের, বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড। শেষ। তাহলে প্রশ্ন কিন্তু এমসিকিউতে এসেছে যে বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটা? তিস্তা সেচ প্রকল্প। আহসান মঞ্জিল নিয়ে একটু পড়েন। আহসান মঞ্জিল নিয়ে কি আর করবো? আহসান মঞ্জিল নিয়ে যদি তোমাকে জিজ্ঞেস করে, মিউজিকে পেজে একজন কমেন্ট করেছে আহসান মঞ্জিল নিয়ে, তাহলে তুমি বলে দিতে পারো যে আহসান মঞ্জিল বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত খাজা আহসানুল্লাহর নাম অনুসারে নামকরণ করেন এবং নির্মাণ করেন আব্দুল লতিফ। কে নির্মাণ করেছে? এই আহসান মঞ্জিল নির্মাণ করেছে খাজা আহসানুল্লাহর নাম অনুসারে। তাহলে দেখো, এই আহসান, এবার আসো বুড়িগঙ্গা নদীর তীরে বললা, কে নির্মাণ করেছে বললা, আচ্ছা হাবিজাবি বললা। এবার বললা আহসান মঞ্জিল এটা কবে জাদুঘরে রূপান্তরিত হলো এবং আহসান মঞ্জিলের গুরুত্বটা 2-1 লাইনে লিখে দিলা, শেষ। বুঝাইতে পারলাম? ওকে, তিস্তা শেষ প্রকল্প। আচ্ছা, এবার আসো 6 দফা। 6 দফা কি? 6 দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় কেন? আচ্ছা, তাহলে 6 দফাটা কি? বাঙালি মুক্তির সনদ বা ইংল্যান্ডের মেঘনা কার্টা হিসেবে পরিচিত হলো 6 দফা। পড়ছো? তাহলে 1966 সালের 5-6 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে 6 দফা পেশ করেন
শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে 1966 সালের 23 মার্চ আনুষ্ঠানিকভাবে 6 দফা ঘোষণা করা হয়েছে। 6 দফা। আচ্ছা, এবার আসো 6টা দফা তুমি লিখে দিলা। 6টা দফা তোমরা পড়েছো, আমি পড়িয়েছি তোমাদেরকে। তাহলে প্রাদেশিক স্বায়ত্তশাসন, কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা, মুদ্রা অর্থ বিষয়ক ক্ষমতা, রাজস্ব শুল্ক ক্ষমতা, বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা, আধা মিলিশিয়া বাহিনী গঠন। এরপরে তুমি যদি চাও তাহলে এখানে লিখে দিতে পারো 6 দফা। 6 দফার মধ্যে মোট 6 দফার মধ্যে মোট অর্থনৈতিক দফা হচ্ছে 3টা। এরপরে লিখে দিতে পারো 6 দফার প্রথম শহীদ মনুমিয়া, এবং 6 দফা প্রতি বছর 6 দফা দিবস পালিত হয় প্রতি বছরের 7 জুন। 6 দফা শেষ। এইটুকু লিখলেই মোটামুটি এনাফ এনাফ। আচ্ছা, এরপরে আসো 69-এর গণ অভ্যুত্থান সম্পর্কে লিখো। তাহলে এই বছরে দেখো জুলাই বিপ্লব হয়েছে, চলে আসতেই পারে গণ অভ্যুত্থান। তোমরা কি খেয়াল করেছো? তোমরা হয়তো খেয়াল করে থাকবে, আমি তোমাদের সবসময় বলি, আমার কথাগুলো যারা পেইড ব্যাচে শুনেছো তাদেরকে সবসময় বলি, 48 মিনিটে এত কিছু কিভাবে লিখবো, কতটুকু লিখলে যথার্থ হবে। এই যে একজন বলতেছে 48 মিনিটে, ভাই 48 মিনিট আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং অনেক সময়। 48 মিনিট, কে যেন বলছে, কবির আহমেদ। কবির আহমেদ 48 মিনিট অনেক সময় রে ভাই, লেখাই শেষ করতে পারবেন না 48 মিনিটে। মনে হবে যে 48 মিনিট এত সময়। ওকে, 48 মিনিট অনেক সময়। 48 মিনিট প্রচুর সময় ভাই। সাধারণ জ্ঞান যদি আপনাকে চাটা, এই টাইম ম্যানেজমেন্ট বলে দিব, প্রেশার নিয়েন না। সাধারণ জ্ঞান আপনাকে যদি বলে, যদি 4টা কোশ্চেন দেয়, 4x4টা কোশ্চেন, তাহলে 4টা প্রশ্নের জন্য আপনি সর্বোচ্চ 5 লাইন লিখবেন। তাহলে আপনাকে সেভাবে 48 মিনিটে ভাগ করে দিতে হবে। 48 মিনিটকে এবার 3 ভাগ করেন। 48 মিনিটকে এবার 3 ভাগ করেন, কত মিনিট করে পড়ে? 48 মিনিটকে এবার 3 ভাগ করেন। 3 ভাগ করে যতটুকু সময় পড়ে ততটুকুর মধ্যে লিখবেন আপনি। ততটুকুর মধ্যে লিখবেন। টু দা পয়েন্টে লিখবেন। টু দা পয়েন্টে লিখবেন, তাহলেই হবে। আচ্ছা, 69-এর গণ অভ্যুত্থান। তাহলে তোমরা যা পড়েছো সাজেশন থেকে, আমার ক্লাসে যা পড়িয়েছি তোমাদের এমসিকিউর জন্য, তাই দেখো। 1966 সালের শেখ মুজিবুর রহমানের মুক্তির সনদ 6 দফা উত্থাপন করেন। এরই প্রেক্ষিতে পাকিস্তান সরকার আতঙ্কিত হয়ে 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলার নামে ঘৃণ্য মামলা দায়ের করে। ফলে বাঙালি জাতি মামলা প্রত্যাহারের জন্য 1969 সালে গণ অভ্যুত্থান করে। তোমরা একটু চেষ্টা করো শেখ মুজিবুর রহমানের নাম স্কিপ করার জন্য, এগুলো মানে একটু করে মেন প্রেক্ষাপটে লিখো। তুমি লিখতে পারো 6 দফা উত্থাপন করেন 1966 সালে, উত্থাপিত হয় 1966 সালে। এর প্রেক্ষাপটে পাকিস্তান সরকার আতঙ্কিত হয়। এরপরে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। এরপরে আইয়ুব খান সরকারের বিরোধী আন্দোলন শুরু হয় 1969 সালে, যেটা গণ অভ্যুত্থান নামে পরিচিত বা মাস আপরাইজিং। 1969 সালের 5 জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ স্টুডেন্ট অ্যাকশন কমিটি এসএসি গঠন করে এবং 11 দফা দাবি পেশ করে। এবং 1969 সালের 8 জানুয়ারি রাজনৈতিক দলগুলো ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি ডিএসি গঠন করে এবং 8 দফা দাবি পেশ করে। যদি মনে করো যে স্যার এই লাইনগুলো স্কিপ করবে, একটু করতে পারো, কোনো সমস্যা নেই। এরপরের লাইনগুলো গুরুত্বপূর্ণ। 1969 সালের 20 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র আসাদ প্রথম শহীদ হন এবং 15ই ফেব্রুয়ারি আগরতলা মামলার 17 নম্বর আসামি সার্জেন্ট জহুরুল হক শহীদ হন ঢাকা সেনানিবাসে এবং নির্মমভাবে হত্যা করা হয়। এক লাইনে লিখে ফেললাম, আসাদের কথা লিখলা আর হচ্ছে সার্জেন্ট জহুরুল হকের কথা লিখলা। ওকে, এরপরে আসো 1969 সালের 18ই ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহাকে হত্যা করলে আন্দোলন তীব্র আকার ধারণ করে। 1969 সালের 22 ফেব্রুয়ারি আইয়ুব খান সরকার আগরতলা মামলা প্রত্যাহার করে নেন। শেষ, মামলা প্রত্যাহার করে নেন। অর্থাৎ তুমি যা পড়েছো এমসিকিউর জন্য তাই, শুধু একটু গুছায় দুই একটা শব্দ অ্যাড করে তুমি একটা লাইন লিখে ফেলবো। আচ্ছা, এরপরে আসো 14 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ। প্রশ্ন নম্বর 14, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ কোন কোন সংস্থার সদস্যপদ পেয়েছে, কি ভূমিকা রাখছে। পর্যবেক্ষক দেশ লাভ করে। তাহলে তুমি এটা পড়েছো না এমসিকিউতে, যে বাংলাদেশ কবে
জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র হয়েছে। ওকে, আচ্ছা এরপরে আসো। তাহলে বাংলাদেশ 1974 সালে 17 সেপ্টেম্বর 29তম অধিবেশনে 136তম দেশ হিসেবে সদস্যপদ লাভ করেছে বাংলাদেশ। তুমি শেখ মুজিবের কথা এখানে একটু স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে আসো, এরপরে তুমি এবার লিখতে পারো এই যে 1966 সালের 41তম অধিবেশনে বাংলাদেশ হুমায়ুন রশিদ চৌধুরী সাধারণ পরিষদের সভাপতিত্ব করেন। বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 2বার সদস্যপদ লাভ করে। আচ্ছা এরপরে তুমি লিখতে পারো বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে 1988 সাল থেকে অংশগ্রহণ করে আসছে। বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে এটা শীর্ষ নয়, বর্তমানে তৃতীয় দেশ, বর্তমানে শান্তিরক্ষী সৈন্য প্রেরণে তৃতীয় দেশ। আচ্ছা এরপরে আসো তো আর কি দেওয়া আছে। আরো যদি মনে করো যে তুমি এখানে আন্তর্জাতিক অঙ্গনে আরো কয়েকটা জিনিস লিখবা, তার আরো কয়েকটা সংস্থার তুমি কবে সদস্যপদ পেয়েছে লিখে দিয়ে দিতে পারো। ওকে, লিখে দিতে পারো যে ওআইসির সদস্যপদ কবে পেয়েছে, কমনওয়েলথের সদস্যপদ কবে পেয়েছে, এই দুইটা চার লাইন একটু সুন্দর করে গুছায় লিখে দিয়ে দিতে পারো, তাহলেই হবে। ওকে, আল্লাহ ভরসা, প্রেশার নিও না, মাথার উপর দিয়ে যাওয়ার কিছু নাই, এই জিনিস তোমরা সব করছো, এই জিনিস লিখিত বলে ভয় পাওয়ার কিছু কারণ নাই। তোমাদেরকে কিছু বড় ভাইরা, কিছু মানুষরা তোমাদেরকে মানে তোমাদের ব্রেনকে ওয়াশ করে ফেলছে। হুমা, লিখিত অনেক কঠিন, অনেক কঠিন না রে ভাই, স্ট্র্যাটেজি অনুযায়ী লিখলে হয়ে যায়। লিখিত তোমাদেরকে ভয় দেখিয়েছে এরকম কিছু অসাধু মানুষ আছে, তারা অনেক কঠিন। লিখিত ভয় নয়, লিখিত স্ট্র্যাটেজিটা সুন্দর করে ভালো একজন মেন্টরের কাছ থেকে পড়ে নিলে ভালো করতে পারবা। আচ্ছা এটা কে রে, এটাকে বের করে দাও তো। কামরুল হাসান সজীব, এক্সাম হলে নাকি গার্ডরা স্ট্রিক্ট হয়, আসলে তোমার গার্ড দিয়ে তুমি কি করবে, ওটাকে বের করো, ওটাকে বের করে দাও। আমার অ্যাডমিন কে আছে, ব্যান করে দাও ওটাকে, পড়তে আসে নাই। 40 মিনিটে কিভাবে 48 উত্তর করবো, প্রতি বিষয়ে 12 মিনিট করে সময় লিখিত। হ্যাঁ, ফখরুল হাসান ফাহাদ, 12 থেকে 13 মিনিট সময়। তাহলে আমি তো তোমাদেরকে তাই বললাম, 12 থেকে 13 মিনিট যদি তোমার সময় থাকে, 12 থেকে 13 মিনিট তোমার যদি সময় থাকে, তাহলে রিটেনটা তোমাকে ওভাবেই দিবে। আমি তো তোমাকে প্রথমেই বললাম, রিটেন যে 4টা প্রশ্নই দিবে তা তো নয়, তোমাকে 4টা প্রশ্ন দিবে তা তো নয়। এমন তো হতে পারে একটা প্রশ্ন 4 মার্কের দিয়েছে, অথবা একটা প্রশ্ন 5 মার্কের দিয়েছে, একটা প্রশ্ন 6 মার্কের দিয়েছে, বাকি 10টা এমসিকিউ দিল। 10টা এমসিকিউ মানে হচ্ছে লিখিত, যেগুলো এক লাইনে লিখা যেতে পারে বা খুব সংক্ষেপে লিখা ফেলতে, মানে লিখতে পারে এরকম। ওকে, আচ্ছা আসেন, ক্লাস শেয়ার করে দেন, বন্ধুদেরকে মেনশন করেন আর ক্লাস করেন। পিডিএফ দিব, কোনো সমস্যা নাই, পিডিএফ দিব। আচ্ছা এরপরে 15 নম্বর কোশ্চেন দেখেন, রেমিটেন্স কি? রেমিটেন্সে বা অর্থাৎ বাংলাদেশের শিল্প, এই যে বর্তমানে এটা 15 নম্বর কোশ্চেন। রেমিটেন্সটা কি? বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকাটা সংক্ষেপে লিখুন। রেমিটেন্স, ওকে, রেমিটেন্স কি? তাহলে রেমিটেন্স প্রবাসীদের প্রেরিত অর্থ, সেটাকে আমরা রেমিটেন্স বলছি, রেমিটেন্স বলছি। আচ্ছা কি বলে এখানে, হ্যাঁ বেশি, আপনাদের একটু সমস্যা আছে, এটা স্টুডেন্টদের সমস্যা থাকে যে জগন্নাথের ক্লাস নিতে গেলে বলেন জাহাঙ্গীরনগরের ক্লাস নিবেন না, জাহাঙ্গীরনগরের ক্লাস নিতে আসলে বলেন জগন্নাথের ক্লাস নিবেন না। রে কি যন্ত্রণা! আমি যখন জাহাঙ্গীরনগরের ক্লাস নিতাম তখন কোথায় ছিলেন? তখন তো ক্লাস করতেন না, নিবেন না, এটা কি ধরনের প্রশ্ন? জাহাঙ্গীরনগরের জন্য নেই ক্লাস, অসংখ্য ক্লাস নিয়েছি জাহাঙ্গীরনগরের। জাহাঙ্গীরনগরের জগন্নাথের রিটেন ক্লাস নিতে আসলে বলেন জাহাঙ্গীরনগরের ম্যারাথন নিবেন না, আবার জাহাঙ্গীরনগরের জন্য ক্লাস নিতে গেলে বলেন জগন্নাথের রিটেন নিবেন না। তা আমি যাবো কই? চান্দ দেশে চলে যাব? জ্বালাবেন কম, যা পড়াচ্ছি ভালো করে পড়েন, যখন যেটা আসবে সেটা পড়বেন। আচ্ছা এবার আসেন সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন এমনও হতে পারে, এমন হতে পারে, এমন হতে পারে, কেমন হতে পারে যে আপনাকে 4 মার্কের একটা কোশ্চেন দিয়ে দিল আর 2 মার্কের 2টা কোশ্চেন দিয়ে দিল। এমন হতেই পারে 4 মার্কের একটা কোশ্চেন দিয়ে দিল আর 2 মার্কের সংক্ষিপ্ত করে 2টা কোশ্চেন দিল। আর
আর আপনাকে এমসিকিউ দিয়ে দিল আর কয়টা, আর বাকি কয়েকটা মানে এমসিকিউ মানে এক লাইনে লিখিত দিয়ে দিল, এক লাইনে উত্তর দিয়ে দিল। বুঝাইতে পারলাম? এমনও হতে পারে, অনেক টাইপের হতে পারে। জাস্ট আমি আপনাকে ধারণা দিয়ে রাখছি, কেমন কেমন করে আপনি দেখে যাবেন। একবার খুব সংক্ষিপ্ত করে কয়েকটা জিনিস আলোচনা করব, খুব সংক্ষিপ্ত করে কয়েকটা জিনিস আলোচনা করব। লালবাগ কেল্লা সম্পর্কে লিখো। তাহলে লালবাগ কেল্লা কোথায়, এর পূর্ব নাম কি, কাজ কে শুরু করছে, এটা কাদের, 2 লাইনে শেষ, 2 লাইনে শেষ করে ফেলবেন। ধরেন এই টাইপের সংক্ষিপ্ত প্রশ্ন আসলে 2 লাইনে শেষ করে ফেলবেন। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত, মুক্তিযুদ্ধ জাদুঘর সম্পর্কে লিখো। আগারগাঁও আছে, নির্মাণ হয় এটা, স্মৃতিকে ধরে রাখার জন্য নির্মিত হয়। 2 লাইন। বাংলাদেশ ভারতের মধ্যে একমাত্র বিরোধপূর্ণ দ্বীপ সম্পর্কে লিখো। তাহলে দক্ষিণ তালপট্টি দ্বীপ বিরোধপূর্ণ দ্বীপ, জানেন দক্ষিণ তালপট্টি দ্বীপ সম্পর্কে। রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সম্পর্কে লিখো। এটা একটু লিখতে গেলে 3 লাইন লাগবে। রোহিঙ্গারা, এদের নিয়ে চুক্তি হয়েছে, এরা কোথায় আসছে, কবে আসছে, এখন কোথায় আশ্রিত অবস্থায় আছে, লিখে ফেললেন। বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক সমুদ্র সীমা লিখে ফেললেন। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা এত, অর্থনৈতিক সমুদ্র সীমা এত, নটিক্যাল মাইল, কাহিনী খতম। আচ্ছা, এরপরে আসেন বা অর্থনীতি রিলেটেড প্রশ্ন। সরকারি নোট কয়টা ও কি কি, কাদের স্বাক্ষর থাকে এবং কে ইস্যু করে। তাহলে সরকারি নোট 2 লাইনে লিখে ফেলেন, সরকারি নোট মোট এতটা, এটা এটা এটা, স্বাক্ষর থাকে এই, শেষ। ওকে, বুঝতে পারলাম? ক্লিয়ার? সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, ক্লিয়ার? যা আলোচনা করেছি ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসুন, বড় ব্যাংক নোট কয়টা। আচ্ছা, এরপরে আসো, এই কোশ্চেনটা স্কিপ করো। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদ কত বছর চেয়েছে? দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ 2000, বদ্বীপ রূপকল্প 2100 এর লক্ষ্যমাত্রা কি? বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা। 41 ভিশন 41 এর মানে ভীষণ লক্ষ্যমাত্রা কি? বাংলাদেশ উন্নয়নশীল দেশের উন্নত করা। ব্লু ইকোনমি ধারণা কে দেন? এই ব্লু ইকোনমি সম্পর্কে প্রশ্ন হয়েছে, আগেও হয়েছে। ব্লু ইকোনমি, সুনীল সমুদ্র অর্থনীতি, ব্লু ইকোনমির ধারণা, সুনীল অর্থনীতির ধারণা, ব্লু ইকোনমি। আচ্ছা, এরপরে ডেল্টা প্ল্যান আলোচনা চলে আসছে, ডেল্টা প্ল্যান। এরপরে 7 সিস্টার্স কাকে বলে? 7 সিস্টার্স রাজ্যগুলা কি? 7 সিস্টার উত্তর পূর্বাঞ্চলীয় জায়গা, 7টা রাজ্যের নাম, শেষ। এরপরে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা? তাহলে তুমি মোট সীমান্তবর্তী জেলা লিখলা, এক লাইন একটু বেশি লিখলাম। মোট সীমান্তবর্তী জেলা 32টা, মিয়ানমারের সাথে 3টা, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার। ওখানে আবার বরাক লিখে দিও না, এই মনে রাখার টেকনিক, বরাক লিখো না আবার, এরকম করতে তো পারো। হ্যাঁ, খেয়াল করো, কেউ আবার ওখানে মনে রাখার টেকনিক লিখে দিয়েছো না, মনে রাখার টেকনিক বরাক। আমি দেখছি কয়েকটা স্টুডেন্টকে আমার এরকম করতে, হ্যাঁ, আগের বছরগুলোতে দেখেছি, খাতা পড়তে গিয়ে দেখছিলাম ও এরকম করছে। ব থেকে বান্দরবান লিখছে, রা থেকে রাঙামাটি, ক থেকে কক্সবাজার, এরকম রিটার্ন লিখে দিয়ে আসছে। এরকম কিন্তু আবার কইরো না, ওকে? আচ্ছা, আসো ক্লাস করো আমার সাথে, অনেক কিছু আজকে, অনেক কিছু দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে, ওকে? দেখো, এরপরে দেখো, ছিটমহল নিয়ে অলরেডি ছিটমহল গুলো বললাম। আচ্ছা, এরপরে ভারতের এগুলো জিনিস পারবা তোমরা। প্রথম ছিটমহল চুক্তি ফুক্তি নিয়ে কয়েকটা কোশ্চেন দিলাম। এরপরে পাহাড়ি দ্বীপ কোনটা বললো, মেরিন ড্রাইভ সম্পর্কে লিখো, পারবা? মেরিন ড্রাইভ কোথায় আছে, এর দৈর্ঘ্য কত? এরপরে বললো স্পার্সো কি, বা স্পার্সো সম্পর্কে লিখবা। এটা স্পার্সোর পূর্ণরূপটা লিখলা, বাংলা এটাকে কি বলে, সরকারি সংস্থা, কবে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, লিখে দিলা স্পার্সো। তাহলে জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলন করা হয়, কোথায়, লিখে দিলা। জাতীয় স্মৃতিসৌধ লিখলা। জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনা, প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষদ, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় তো হলো না, অর্থাৎ জগন্নাথ সম্পর্কে যদি বলে তাহলে জগন্নাথ সম্পর্কে লিখলা। আচ্ছা, লীলা নাগ সম্পর্কে লিখো, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে MA ক্লাসে ভর্তি হন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিলেটেড কথাবার্তা। আচ্ছা, আমরা স্কিপ করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় মোট কতজনের খবর আছে? আচ্ছা, স্কিপ করে দিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়, মুক্তি, গণতন্ত্র, তরুণ। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, দেশ বাঁচাও বাংলা শব্দের ব্যবহার কোন গ্রন্থে, লিখে দিলাম। হ্যাঁ, আলেকজান্ডারের সেনাপতির নাম কি? সেলুকাস। এগুলো কিন্তু এক লাইনে, তোমাদেরকে বলেছিলাম না যে এক লাইনে উত্তর করো,
এরকম 7টা 8টা 10টা দিয়ে দিতে পারে, এক লাইনে লিখতে বলতে পারে। কারণ আমি তোমাকে একটু পরেই দেখাবো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লিখিত কিভাবে এসছিল। তোমরা তো এই লিখিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দাওনি, মানে আমাদের সময় তারও আগে লিখিত কিন্তু অনেকগুলো জায়গাতে ছিল, কুষ্টিয়াতে ছিল, আরো অনেকগুলো জায়গায় ছিল। আমি তোমাকে দেখাবো আজকে। দেখো, কার্জন হল কত সালে প্রতিষ্ঠিত হয়? এক লাইন। দেশবাচক বাংলা শব্দের ব্যবহার উৎপত্তি হয় আবুল ফজলের গ্রন্থে। আলেকজান্ডারের সেনাপতির নাম কি? সেলুকাস। প্লেটোর শিক্ষা কেন্দ্রের নাম হচ্ছে একাডেমিয়া। লাইসিয়াম কার শিক্ষা কেন্দ্র? এরিস্টটল। বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন সম্রাট অশোক। ফাহিয়েন চীনের পর্যটক। বানভট্ট, হর্ষবর্ধন সভাকবি। আচ্ছা, এরপরে দিনাজপুরের রামসাগর দিঘি খনন করেন কে? রামপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? রাজা গোপাল। মানে ফাহিয়েন, এটা হবে ফাহিয়েন বা মা হুয়ান কোন দেশের পর্যটক? চীনের। শাহনামা গ্রন্থটি কে লিখেছেন? ফেরদৌসী কর্তৃক রচিত গ্রন্থ। প্রাচ্যের হুমার বলা হয় কাকে? ফেরদৌসীকে। এরপরে দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন কে? কুতুবউদ্দিন আইবেক। ইবনে বতুতা কোন দেশের পর্যটক? মরক্কো। বাংলাকে দোজকপুর নিয়ামত বলেছেন কে? মরক্কোর পর্যটক ইবনে বতুতা। দোজকপুর নিয়ামত বা ধন সম্পদে পরিপূর্ণ নরক। পানিপথ নামক স্থান আছে কোথায়? ভারতের হরিয়ানা প্রদেশে। বাংলাকে জান্নাতাবাদ নামকরণ করে কে? সম্রাট হুমায়ুন। বাংলার প্রথম নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খান। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সর্দার কে ছিলেন? ইসলাম খান। উপমহাদেশে ঘোড়ার ডাক প্রচলন করেন কে? শের শাহ। ওকে, এক লাইনে এক এক লাইনে উত্তর করলে কি ফুল নাম্বার দিবে? আরে ভাই, এক লাইনে উত্তর তোমাকে বলেই তো দিবে। এক লাইনে লিখো, এক লাইনে লিখো, এটা 1 মার্কের। কি পড়ায় আর কি বোঝো রে ভাই। একজন বলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য জার্নালিজম কি করব? জার্নালিজমের ক্লাস নিয়েছি 3টা। তুমি সোনা ময়না, সোনা বাবু, লক্ষ্মী ময়না পাখি, তুমি এই যে যাবা এখানে, এটা মেহিরজিকে পেজে কমেন্ট করছো, বাবুটার নাম কি? এই বাবুটার নাম হচ্ছে মোহাম্মদ মাহমুদুল হাসান। সোনা ময়না, দেখো তুমি অর্ণব স্যার ইউটিউব চ্যানেলে যাবা বাবু। এই ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবা জাহাঙ্গীরনগরের এই জার্নালিজমের ক্লাস আমি দিয়েছি, তুমি ওখান থেকে দেখে নিও। তোমার নেটওয়ার্ক অনেকদিন পরে পাইছে না? কিছু মানুষের নেটওয়ার্ক অনেকদিন পরে পায়। আমি অফলাইন ক্লাস নিতে গেলে আমি বলি, আমার বলার সাথে সাথে কিছু স্টুডেন্ট লিখে না, বসে থাকে। অফলাইন ক্লাস নিতে গেলে আমি যখন পড়াই তখন কিছু স্টুডেন্ট বসে থাকে বা একটা কিছু বলতেছি বুঝতেছে না, তো আমি তখন বুঝি ওর নেটওয়ার্ক ধরতেছে না, ওর সিগন্যাল পাচ্ছে না নেটওয়ার্কে। এবং সবার পরে সিগন্যাল পায়, এরকম থাকে কিছু মানুষ। ফোনে দেখো কোনো জায়গায় সিগন্যাল পায়ই না, আবার কোনো জায়গায় সিগন্যাল একদম সাথে সাথে পেয়ে যায়। ঠিক আছে, এই হলো অবস্থা। তো সিগন্যাল একটু পরে যাদের ধরে তাদের জন্য বলতেছি। আচ্ছা, এখানে ভাইয়া ইংলিশ রিটেন ক্লাস নিবেন কবা নিব, তো সেটা তো বলা যাচ্ছে না। ইংলিশ রিটেন ক্লাস ওকে, আল্লাহ ভরসা। একজন বলছে ভাইয়া জগন্নাথ ইউনিভার্সিটিতে কি এমসিকিউ অ্যান্সার লিখতে হবে? এমসিকিউ তো আসবে না, এক লাইনে বলে দিতে পারে। আরে ভাই, তোমরা মেরিটাইমে পরীক্ষা দিয়েছো, এভাবে বলে দিতে পারে। নিচে বললো যে নিচের প্রশ্নগুলোর উত্তর করো, নিচের 10টি প্রশ্নের উত্তর কর, এভাবে বলতে পারে। তারপর এক নম্বর প্রশ্ন বলে দিতে পারে, বাংলা মানে দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন? তাহলে তুমি কি লিখবা? ওই ওই শুধু অতটুকুই লিখবা, শের শাহ, কাহিনী খতম। সময় বাঁচানোর জন্য তোমার ওটা লেখার দরকার নাই। শের শাহ বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করার দরকার নাই ভাইয়া, তুমি শুধু লিখো শের শাহ, তাহলেই হবে। টু দা পয়েন্টে লিখবো, বুঝতে পারছো? হ্যাঁ, জাবিতে কি নেগেটিভ মার্ক নাই? পরীক্ষা দিবা তুমি সার্কুলার পড়ছো না? তুমি যদি সার্কুলার পড়ে না থাকো তাহলে সার্কুলার গিয়ে দেখে আসো, সার্কুলারে কি বলা আছে, নেগেটিভ আছে কি নাই দেখে আসো একটু সার্কুলার। তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে তোমার অবশ্যই জানা উচিত ওই ইউনিভার্সিটির সার্কুলারে পড়াটা, তোমার উচিত। আচ্ছা, এরপরে ওলন্দাজ কোন দেশের নাগরিক আমরা পড়েছি। এরপরে ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায়? কলকাতায়। তেবাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র। ফরাজি আন্দোলন নিয়ে প্রশ্ন হয়েছে, এই গতদিনও ঢাবিতে প্রশ্ন হইলো ফরাজি আন্দোলন নিয়ে। আচ্ছা, ফরিদপুর কেন্দ্র ছিল ফরিদপুর। তিতুমিরের বাঁশের কেল্লা।
মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন এলাকা? এটা আসবে না এই মুহূর্তে। মহাত্মা গান্ধী ফান্ধি আসবে না এখন। বঙ্গভঙ্গ রদ 1911 সালে। 6 দফা দিবস কোথায় উত্থাপন করা হয়? বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় কোনটাকে? ভাষা আন্দোলনে আবুল বরকতের ডাকনাম কি ছিল? আসাদের ষাট কবিতার রচয়িতা কে? শামসুর রহমান। এগুলো তোমরা টপিক ভিত্তিক পড়েছো। এগুলো কি টপিক ভিত্তিক পড়েছো না? এই জিনিসগুলো কি টপিক ভিত্তিক পড়েছো? বলো, টপিক ভিত্তিক কোশ্চেন পড়েছো না? এই জিনিসগুলো টপিক ভিত্তিক। তাহলে এইগুলোই টপিক ভিত্তিক। দ্বিজাতি তত্ত্ব আসলো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? মুক্তিযুদ্ধের স্মারক শিখা চিরন্তন কোথায় আছে? মুক্তিযুদ্ধের উপর লিখিত গ্রন্থ স্যারেন্ডার এট ডাক্কা বার্থ অফ এ নেশন কার লিখা? মুক্তিযুদ্ধে রচিত কবিতা সেপ্টেম্বর অন যশোর রচয়িতা কে? অ্যালেন গিন্সবার্গ। ওকে। আচ্ছা, মুজিবনগরের সময় মুজিবনগর কত নম্বর সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধ অবদানের জন্য কতজন নারী বীর প্রতীক খেতাব প্রাপ্ত হয়েছেন? কবর নাটক কে লিখেছেন? নাটকটি প্রথম কোথায় মঞ্চায়িত হয়? এরকম। তো আমি এখানে অসংখ্য প্রশ্ন দিয়েছি রে ভাই, অনেক দিছে, অনেক অনেক দিয়েছি, যত পেরেছি দিয়েছি, যত পেরেছি। এইখানে এই পর্যন্ত কোশ্চেন কতগুলো যে দিছে আল্লাহ মাহবুদ জানে। এই পর্যন্ত মোটামুটি এক লাইনে সংক্ষিপ্ত কোশ্চেন গুলো দিয়েছে। এবার আসো আন্তর্জাতিক। ক্লাসের সংখ্যা, ক্লাসে যদি মেনশন করো, ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও, তাহলে ইনশাল্লাহ আমি আগাবো সামনে। তাহলে ইনশাল্লাহ আগাবো, তাহলে ইনশাল্লাহ আগাবো। যদি 2-4টা বন্ধুকে মেনশন করে দাও, আগাবো ইনশাল্লাহ। তাহলে আমাকে বলো, বাংলাদেশ পার্ট থেকে রিটেন যদি আসে, তাহলে কেমন ধরনের প্রশ্ন হতে পারে, এটার কি একটা ধারণা পেয়েছো? বাংলাদেশ পার্ট থেকে রিটেন যদি আসে, তাহলে কেমন রিটেন হতে পারে, এটার ধারণাটা কি পেয়েছো? এটার ধারণাটা কি পেয়েছো? বাংলাদেশ পার্ট থেকে রিটেন আসলে কেমন হতে পারে? বাংলাদেশ পার্ট থেকে রিটেন আসলে কেমন হতে পারে, এটার ধারণা পেয়েছো? সবাই একটু বলবা, ধারণা পেয়েছো? আলহামদুলিল্লাহ। বলো, বাংলাদেশ পার্টটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আমি একটা একটা করে কনসেপ্ট গুলো যাচ্ছি। বাংলাদেশ পার্টের প্রথমে সাম্প্রতিক বললাম, এরপরে আলোচনা করলাম হলো তোমার হচ্ছে বেসিক পার্ট। বেসিক পার্ট আলোচনা, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ একটা কথা, গুরুত্বপূর্ণ একটা বার্তা, সবার জন্য গুরুত্বপূর্ণ একটা কথা এবং গুরুত্বপূর্ণ একটা বার্তা। তোমরা একটু আমার সাথে কথাগুলো শুনবা, বার্তাগুলো শুনবা। আমার বিশ্বাস, তুমি যদি আমার কথাগুলো শোনো, তুমি অনেক ভালো করবা, এটা আমার বিশ্বাস। জাস্ট শুধু কথাগুলো শোনো। হয় তোমাকে একবার সুযোগ দিল, আমার মনে হয় তোমার নিজেকে আরো একবার সুযোগ দেওয়া উচিত। এখনো তোমার জন্য জাবি, চবি, জবি, রাবি ও গুচ্ছ সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় অপেক্ষারত। তুমি চাইলে একটি আসন নিজের করে নিতে পারো। মনে রাখবে, এর জন্য শুধু দরকার একটি ভার্সিটি ওয়াইজ রিস্টার্ট। এর জন্য প্রথমেই তোমাকে ভার্সিটি ওয়াইজ প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। আর আমাদের এই অল ইন ওয়ান ব্যাচে আমরা ভার্সিটি ওয়াইজ প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের এই কোর্সে বাংলার জন্য থাকছে 15টি ক্লাস, ইংলিশের জন্য থাকছে 15টি ক্লাস, জিকের জন্য থাকছে 15টি ক্লাস, এবং সর্বশেষ তোমার প্রস্তুতিকে গুছিয়ে এবং ঝালাই করে দেওয়ার জন্য থাকছে 4 থেকে 5 ঘন্টা ব্যাপী ম্যারাথন ক্লাস। এবং প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তোমার নিজেকে যাচাই করার জন্য প্রচুর পরিমাণ এক্সাম দিতে হবে। আর তার জন্য আমাদের এই ব্যাচে প্রতিটি সাবজেক্টের টপিক ভিত্তিক এক্সাম থাকবে, প্রতিটি সাবজেক্টের মডেল টেস্ট থাকবে, এবং বিশ্ববিদ্যালয়ের অনুরূপ পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে। এবং মডেল টেস্ট শেষে তুমি আমাদের ফেসবুক গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ ডেডিকেটেড গ্রুপে সকল এক্সাম ফাইল পেয়ে যাবে। আর এত কিছু পাচ্ছ মাত্র 1499 টাকায়। আর তাই কোর্সটি এনরোল করতে পেজে নক করো অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে চলে আসবে। মনে রাখো, এই কোর্স কিন্তু 3, 4, 5 মাস নয়, তোমার বিশ্ববিদ্যালয়ের শেষ দিন পর্যন্ত আমরা পড়াবো তোমাকে। তো ইনশাআল্লাহ তোমাদেরকে তোমাদেরকে যতটুকু কথা দিয়েছি, ইনশাআল্লাহ আমি আবারও বলছি, ইনশাআল্লাহ যে তোমার যতক্ষণ না পর্যন্ত চান্স হয়, যতক্ষণ না পর্যন্ত তোমার চান্স হয়, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদেরকে পড়াবো। আমি আবারও বলি, আজকের এই ক্লাস যারা দেখছো, যারা এতদিন ভালো করতে পারো নাই, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিস করে গেছো,
যারা বিউপি মিস করে গেছো, সামনে জগন্নাথ আছে। আমি আবারও বলি যে ইনশাআল্লাহ আমি 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 কথা দিলাম, আমি আমার পেইড ব্যাচে এই যাবৎকালে যত ক্লাস নিয়েছি, মানে যত ব্যাচ পড়িয়েছি, সবচেয়ে বেশি ক্লাস নিয়েছে আমার পেইড ব্যাচে। এবার আমার অনলি জিকে ব্যাচ ছিল সেখানে, এবং আমার জিকে ব্যাচে যারা পড়েছে তারা জানে আমি কতটা ডেডিকেটেড হয়ে পড়াই, কতটা ডেডিকেটেডলি এক্সাম নেই, যারা আমার পেইড ব্যাচে শিক্ষার্থীরা জানে। আর এবং তারা জানে যে মিহির জিকে ফাইনাল সাজেশন আমি ধরে ধরে এক্সাম নিয়েছি, প্রত্যেকটা টপিকের এক্সাম নিয়েছে জিকে। এবং যারা আমার ক্লাসে পড়েছে জিকে ব্যাচে তারা এটাও জানে যে আমি কখনো ক্লাস এক্সাম এগুলো নিয়ে হেলাফেলা করি না। সো আমার বিশ্বাস, তুমি যদি রাবি চবি গুচ্ছের জন্য তুমি যদি আসো, আমরা তোমাকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দিব। তোমরা আমাকে বলো যে ভাইয়া এক্সাম নেওয়া হবে কিনা বা এক্সাম কেমন থাকবে। তুমি এক্সাম দিয়ে কুল পাবা না ভাই, এমন হবে যদি তুমি এক্সাম দিতে দিতে ক্লান্ত হয়ে যাইতে পারো। প্রচুর পরিমাণে এক্সাম। সো বাংলাদেশ বিষয়গুলির আমি 10টা ক্লাস নিব, আন্তর্জাতিক বিষয়গুলির অন্তত 7-8টা ক্লাস নিব, এরপরে গুচ্ছের জন্য মৌলিক জিকে ক্লাস নিব, সব লাইভ। এরপরে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবো প্রত্যেকটা ইউনিভার্সিটির, রাবির করাবো, চবির করাবো, গুচ্ছের করাবো, হ্যাঁ, এরপরে আরো যা আছে খুলনার করাবো। এরপরে এগুলো সব শেষ হওয়ার পর ধরবো 7 কলেজ। এইগুলো শেষ হওয়ার পরে এরপরেও যদি তোমার চান্স না হয়, এরপরে ধরবো ন্যাশনাল, অর্থাৎ এই কোর্সের মধ্যেই পড়াবো তোমাকে। সো আমার কথায় যদি তুমি আস্থা রাখো, আমি মিহির জিকে বইয়ের সহযোগী লেখক, তোমরা মিহির জিকে বইটা পড়েছ, ঢাকা ইউনিভার্সিটিতে 30টার মধ্যে 30টা কোশ্চেনই কমন আসছে। এটা কি অনেক বেশি প্রাপ্তি নয়? তো তুমি আমার কথা অনুযায়ী তুমি মিহির জিকে ফাইনাল সাজেশনটা ভালো করে পড়ো, তুমি রাবি চবি গুচ্ছের জন্য ভালো করে পড়ো, আর আমার ক্লাসগুলো করো, ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট পাবে। একই সাথে বাংলা আমাদের সাথে হাসান ভাই আছেন, ইংরেজি আমার সাথে আমির স্যার আছেন। তো আমরা 3জন মিলে তোমাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ, এতটুকু বলতে পারি, হেল্প করব। তো আসো আমাদের কোর্সে ভর্তির জন্য তুমি এই কোর্সের ফি হচ্ছে 1499 টাকা। তুমি 0170727998624 এই নাম্বারটায় জাস্ট বিকাশ করো, এই নাম্বারটায় বিকাশ করে দাও। করে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে জানাও যে অর্ণব ভাই, এটা অর্ণব ভাইয়ের নাম্বার, তুমি অর্ণব ভাইয়ের কাছেই ভর্তি হবা এই কোর্সে ভর্তি হলে, অথবা আমির স্যার অথবা হাসান স্যারের কাছে ভর্তি হতে পারো, যে পেজ থেকে দেখছো কোনো সমস্যা নাই। বাট যারা আমাকে চেনো, আমার সাথে জড়িত আছো, আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে তুমি এই নাম্বারে টাকা পাঠিয়ে এই নাম্বারেই তুমি হোয়াটসঅ্যাপে জানাও যে ভাই আমি আসতে চাই আপনার সাথে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আর কি বলে, মিহির জিকে ফাইনাল সাজেশন যে বইটা আছে, মিহির জিকে ফাইনাল সাজেশন যেটা আছে, আমি আমার এই রাবি চবি গুচ্ছের ব্যাচে আরেকবার ফাইনাল সাজেশন শেষ করাবো, আরেকবার এক্সাম নিব, টপিক ভিত্তিক ক্লাস নিব লাইভ ইনশাআল্লাহ। আর বাংলা স্যারের বাংলা দায়িত্ব, ইংরেজি স্যারের ইংরেজি দায়িত্ব। ওকে, আমরা একটু এবার পড়াশোনায় ফিরে আসি। সাম্প্রতিক বিষয়াবলী থেকে আন্তর্জাতিক পার্টের কোশ্চেন গুলোর একটু ধরন ব্যাখ্যা করি। P0 বা G0, কি বললাম, G0টা কি? 2024 সালের 23 নভেম্বর জলবায়ু বিষয়ক বার্ষিক সম্মেলন COP29 এর বিশ্বের 4টি ভুটান, সুরিনাম, পানামা ও মাদাগাস্কার ছোট কার্বন নেতিবাচক দেশ এক হয়ে গঠন করে G0 ফোরাম। তাহলে G0 ফোরামটা কারা গঠন করেছে? এই যে ভুটান, সুরিনাম, পানামা, মাদাগাস্কার, এই দেশগুলা। আচ্ছা, এক হয়ে গঠন করে G0 ফোরাম। দেশগুলোর জলবায়ু সুরক্ষা যুদ্ধকে এগিয়ে নিতে সমন্বিতভাবে কাজ করতে যৌথ ঘোষণা দেন। এই 4 দেশ যতটুকু কার্বন নিঃসরণ হয় তা হয় দূষণ মাত্রার চেয়ে কম, নতুবা সেই দূষণ শুষে নেওয়ার মতোই পরিবেশ ব্যবস্থা তারা তৈরি করতে পেরেছে। আমরা জানি ভুটান সবচেয়ে বেশি বনভূমির পরিমাণ বেশি, ভুটানে ধূমপান নিষিদ্ধ, অর্থাৎ কার্বন প্রভাব মুক্ত দেশ ভুটান, এই দেশগুলা। তাহলে এটা হচ্ছে G0 ফোরাম। আচ্ছা, এরপরে আসো 2 নম্বর প্রশ্ন, জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন COP29। তাহলে COP29 সম্পর্কে বলবো, COP কনফারেন্স অফ দ্য পার্টিস, তাই না? তাহলে 2024 সালের 11 থেকে 12 নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলন আয়োজন করা হয়। COP29 সম্মেলনে সভাপতিত্ব করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। বিশ্বের 200টা দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করে।
এবং COP29 এর স্লোগান ছিল ইন সলিডারিটি ফর এ গ্রিন ওয়ার্ল্ড। আচ্ছা, COP29 নিয়ে আলোচনা আসলো। এরপরে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখনো বাকি আছে, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো। ওকে, দেখো COP29 এর আলোচ্য বিষয়গুলো কি কি? এই যে তাপমাত্রা বৃদ্ধি, ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্র। আচ্ছা, এরপরে দেখি আমাদের COP29 আরো হয়তো কিছু কথাবার্তা আছে। ক্লাইমেট ফাইন্যান্স অ্যাকশন CFAF গঠন করা। এরপরে একটা প্রশ্ন দিয়েছি মার্কিন প্রেসিডেন্ট নিয়ে, মার্কিন প্রেসিডেন্ট সম্পর্কে লিখো। মানে মার্কিন প্রেসিডেন্ট বলতে পারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন বা মার্কিন প্রেসিডেন্ট কিভাবে নির্বাচন হয় সেটা সম্পর্কে লিখো। তাহলে তুমি প্রেসিডেন্সিয়াল নির্বাচন সম্পর্কে লিখলা, মোট ইলেকট্রাল কলেজ ভোট কয়টা, কোথায় সবচেয়ে বেশি ইলেকট্রাল কলেজ ভোট, কয়টা লাগবে, হ্যাঁ কয়টা এই বছরে কারা নির্বাচন হয়েছে, দুই চারটা লাইন লিখে দিলা। আচ্ছা, এরপরে টেকসই উন্নয়ন অভিষ্ট এসডিজি সম্পর্কে, এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। তাহলে লিভ নো ওয়ান বিহাইন্ড অঙ্গীকার নিয়ে 2015 সালের 25 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে 70তম অধিবেশনের টেকসই উন্নয়ন অভিষ্ট 2030 এজেন্ডা গৃহীত হয়, যার মেয়াদ 2016 সালের 1 জানুয়ারি থেকে 2030 সালের 31 ডিসেম্বর। তাহলে এসডিজি তে মোট লক্ষ্যমাত্রা 17টা আর সহযোগী লক্ষ্যমাত্রা 169টা। অসংখ্যবার এই প্রশ্ন আসছে, এসডিজির লক্ষ্যমাত্রা কয়টা, এসডিজির সহযোগী লক্ষ্যমাত্রা কয়টা। ওকে, এই প্রশ্ন কিন্তু অসংখ্যবার এসেছে। আচ্ছা, ওকে, এরপরে আসো, এরপরে আসো, এরপরে আসো তারপরের কোশ্চেন গুলো দেখো। এরপরে কি বললাম, এরপরে আসো 5 নম্বর প্রশ্নের দিকে দেখো। বলছে যে এসডিজির 5টা লক্ষ্যমাত্রা লিখো বা 5টা লক্ষ্য লিখো। দারিদ্র্য বিমোচন, নো পভার্টি, ক্ষুধা মুক্তি, জিরো হাঙ্গার। 3 সুস্বাস্থ্য কল্যাণ, গুড হেলথ এন্ড ওয়েল বিং। মানসম্মত শিক্ষা, কোয়ালিটি এডুকেশন। লিঙ্গ সমতা, জেন্ডার ইকুয়ালিটি বলে দিল। 6 নম্বর প্রশ্ন বললো সার্বজনীন প্যারিস জলবায়ু চুক্তি সম্পর্কে। তাহলে এই যে চুক্তি, প্যারিস জলবায়ু সম্পর্কে চুক্তি, পিডিএফ দিয়ে দিব, পড়ে নেবে ইনশাআল্লাহ। আগে ক্লাসটা দেখো, ক্লাস দেখো, পিডিএফ পরে নিও, আগে ক্লাস দেখো। এরপরে একটা কোশ্চেন দিয়েছি আরব বসন্ত, জুলাই বিপ্লব হয়েছে, আরব বসন্ত খুবই আলোচিত, বিউপিতে প্রশ্ন হয়েছে আরো বিভিন্ন জায়গায়, এখান থেকে এমসিকিউ অনেকবার অসংখ্যবার হয়েছে আরব বসন্ত। তাহলে আরব বসন্ত, জুই বিপ্লব বা জেসমিন বিপ্লব। তিউনিশিয়ার যুবক মোহাম্মদ বোয়াজিজি নামে 26 বছরের এক ফল বিক্রেতা প্রশাসনের দুর্নীতি ও বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়, ফলে স্বৈরশাসক প্রেসিডেন্ট বেন আলীর 23 বছরের শাসনের অবসান ঘটে। 2010 সালের ডিসেম্বর মাসে এই ঘটনার ফলে তিউনিশিয়ার সরকার পতন ঘটে। পরবর্তীতে 2011 সালে মিশর, লিবিয়া, ইয়েমেন সহ আরো অনেক আরব দেশগুলোতে এই বিপ্লবটা শুরু হয়, যেটা ইতিহাসে আরব বসন্ত নামে পরিচিত। সর্বশেষ 2024 সালের 8 ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটে এবং সর্বশেষ 2025 সালে 2024 সালেই তো শেখ হাসিনারও পতন ঘটছে, তাই না? এই যে আরব বসন্ত, তাহলে আরব বসন্ত কখন হয়, কোথায় হয়, কিভাবে হয়, জিনিসগুলা দেখে নিলাম। যদি মনে করো আরো 2-4টা লাইন লিখতে জায়গা থাকে, ফাঁকা থাকবে বা সময় আছে, তখন লিখে দিতে পারো যে আরব বসন্ত এটা লিবিয়াতে গ্রিন বিপ্লব নামে পরিচিত আর মিশরে নীল বিপ্লব নামে পরিচিত। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখো, ফ্যাসিবাদ কি? প্রশ্ন কিন্তু ফ্যাসিবাদ নিয়ে প্রশ্ন হয়েছে এই বছরে, ফ্যাসিবাদ। তাহলে দেখো ফ্যাসিবাদ, ফ্যাসিজম ইতালীয় শব্দ, যেটা এই শব্দ থেকে উৎপত্তি হয়েছে। ইতালির মুসোলিনি নিজের আন্দোলনের প্রতীক হিসেবে ফ্যাসিস গ্রহণ করেন। ফ্যাসিবাদের বৈশিষ্ট্যগুলো কি কি? স্বৈরাচারী নেতৃত্ব, বিরোধীদের জোরপূর্বক দমন করে রাখা, রাষ্ট্রের সকল বিভাগের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা। তাহলে ফ্যাসিবাদ হচ্ছে এই যে বৈশিষ্ট্যগুলো এরকম। ফ্যাসিবাদ নিয়ে প্রশ্ন হয়েছে না এবছর, দিয়ে দিতে পারে, ফ্যাসিবাদ সম্পর্কে লিখো। আচ্ছা, এরপরে এসডিজি নিয়ে তো অলরেডি বললাম আমরা, এসডিজি নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি। এসডিজির 17টা লক্ষ্যমাত্রা, 17টা দিবে না, 4-5টা লিখতে দিবে। আচ্ছা, এবার আসো আন্তর্জাতিক বিষয়ে নমুনা কিছু লিখিত প্রশ্ন দিয়ে দেই। যেমন 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 বলে দিতে পারে খুব হার্ড টাইপের কিছু কোশ্চেন আসলে, খুব ডিপ টাইপের কোশ্চেন আসলে এরকম কোশ্চেন হতে পারে। যেমন বাংলাদেশ ভুটানের মধ্যে পিটিএ অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সম্পর্কে লিখো, বাংলাদেশ এবং ভুটানের মধ্যে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, যেটা সেই চুক্তি। আমি পিডিএফ দিয়ে দিব, পড়ে নিবা এই জায়গাটা। আচ্ছা, এরপরে আসো কোভ্যাক্স, তো ভ্যাকসিনের সময় ব্রেক্সিট সম্পর্কে, যদিও অনেক পুরনো কথাবার্তা দিলাম আবার। আচ্ছা, এরপরে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP বিশ্ব খাদ্য কর্মসূচি সম্পর্কে লিখো, অর্থাৎ
বা WFP কবে গঠিত হয়েছে, কিভাবে গঠিত হয়েছে, 2025 সালের থেকে কি কর্মসূচি নিয়েছে, যদি আলোচনায় থাকে নিয়ে নিতে পারো। পৃথিবীর ফুসফুস নামে পরিচিত আমাজন জ্বলে পুড়ে ছারখার এই সম্পর্কে লিখো। তাহলে ওই যে ওটা ওটা হলো, আমি বলি এই কোশ্চেনটা কোথা থেকে নিয়েছে জানো? এই কোশ্চেনটা নিয়েছে 2019 সালের দিকে, 2020 সালের দিকে একবার আমাজনে আগুন লেগেছিল, তখন সে আমাজন। এবং এটা BCS একবার কিন্তু আমাজন নিয়ে প্রশ্ন হয়েছে। তাহলে পৃথিবীর বলতে পারে পৃথিবীর ফুসফুস আমাজন বন নিয়ে তুমি আলোচনা করো, লিখো, দিয়ে দিতে পারে। প্রথম বিশ্বযুদ্ধ বা গ্রেট ওয়ার সম্পর্কে লিখতে পারে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, অক্ষ শক্তির দেশ, মিত্র শক্তির দেশ কারা ছিল, হ্যাঁ এই সম্পর্কে আলোচনা। এবং প্রথম বিশ্বযুদ্ধে কে হেরে গেল, ক্ষতিপূরণ কিভাবে হলো, দিয়ে দিতে পারো 4-5 লাইনে। এরপরে জলবায়ু শরণার্থী সম্পর্কে কি বুঝো? জলবায়ু শরণার্থী দেখো, একটু লাইনগুলো পড়ি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে যারা নিজ বাস্তুপিঠার ছেড়ে অন্য কোনো অঞ্চলে পাড়ি দিচ্ছে তারাই জলবায়ু শরণার্থী। বিশ্বে দুই ধরনের শরণার্থী রয়েছে, একটা হচ্ছে জাতিগত, সহিংস কিংবা রাজনৈতিক আদর্শগত কারণে সৃষ্ট, আর একটা জলবায়ুগত সৃষ্ট। ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকা, দ্য গার্ডিয়ান পত্রিকা হচ্ছে ব্রিটেনের, দ্য গার্ডিয়ান পত্রিকা অনুসারে আগামী 50 বছরে বিশ্বে প্রায় 100 কোটি মানুষ বাস্তুচ্যুত হবে। বিশেষজ্ঞদের মতে 2100 সালে নাগাদ যদি 1 মিটার সমুদ্র সমতলের পরিবর্তন হয়, তাহলে বাংলাদেশ 3 মিলিয়ন হেক্টর জমি প্লাবিত হতে পারে। এছাড়া 2050 সালে নাগাদ বিশ্বের 45 জনের মধ্যে একজন জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হবে। এই জলবায়ু শরণার্থী নিয়ে আলোচনা আসলো। আচ্ছা, এরপরে দেখো ওপেক। এই বছরে ওপেক নিয়ে কিন্তু প্রশ্ন হয়েছে, অর্থাৎ এই বছরে সংস্থাটি 60 বছর পূর্তি না। তাহলে আমি তোমাদেরকে একটু বলে দেই কয়েকটা জিনিস। তোমাদের কাছে যাদের কাছে মিহির জিকে বই আছে, তোমাদের মিহির জিকে বই যাদের কাছে আছে তারা একটা টপিক খুঁজে পাবা। সেই টপিকটা হচ্ছে বিভিন্ন বর্ষ, সাম্প্রতিকের মধ্যে কোথাও একটা টপিক খুঁজে পাবা বিভিন্ন বর্ষ নিয়ে, অর্থাৎ কত বছর কোনটা পূর্তি হয়। দেখো এই বছর 2024 সালে যে বর্ষগুলো পূর্তি হয়েছে, দেখো আমি একটু বলি, এই টপিক থেকে প্রশ্ন চলে আসতে পারে। সেটা কি? এই যে দেখো, 1999 সালে ইউরো মুদ্রা ব্যবহার শুরু হয়, অর্থাৎ ইউরো মুদ্রা চালু হয়। তাহলে ইউরো মুদ্রা বা মুদ্রা কিছু নেই, কিছু একটা দিয়ে দিতে পারে। এরপরে 1999 সালে 17 নভেম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দেওয়া হয়। তার মানে এটা এই 2024 সালে এসে 25 সালে এসে এটার 25 বছর পূর্তি হয়েছে। আচ্ছা, এরপরে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে, অর্থাৎ এটা 25 বছর পূর্তি হয়েছে। খেলাধুলা, খেলাধুলা নিয়ে দিয়ে দিতে পারে। এরপরে 50 বছর পূর্তিতে দেখো কি হয়েছে, সেগুলো কি? বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেছে। তাহলে বাংলাদেশ জাতিসংঘে বাংলাদেশের অবদান দিয়ে দিতে পারে। এরপরে ওআইসি দ্বিতীয় সম্মেলনে যোগদান করে, মানে ওটা বঙ্গবন্ধু করছিল, বঙ্গবন্ধু বাদ। বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, ওই যে মানে 3 বিঘা করিডর লালমনিরহাটের ছিটমহল। এই বছরে এটা 50 বছর পূর্তি হয়েছে। 1974 সালে বাংলাদেশের প্রথম আদমশুমারি হয়। তাহলে জনসংখ্যা, আদমশুমারি, এই জিনিসগুলো নিয়ে হয়তো সংক্ষিপ্ত দিতে পারে বা এমসিকিউতে দিতে পারে। 1974 সালে বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ করে। তাহলে বাংলাদেশ খেলাধুলায় বাংলাদেশের অবদান নিয়ে দিতে পারে। তারপরে 1974 সালে কাজী নজরুল ইসলাম আর অনেকগুলো ব্যক্তি কি করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি উপাধি পেয়েছেন। তাহলে কাজী নজরুল ইসলাম সম্পর্কেও দিতে পারে, যে কাজী নজরুল ইসলাম সম্পর্কে, বা বিদ্রোহী কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম কিছু দিতে পারে যদি দেওয়ার সুযোগ থাকে। আচ্ছা, এরপরে 60 বছর পূর্তিতে কি হয়েছে দেখো, বিটিভি বাংলাদেশ টেলিভিশন। তাহলে এই জাহাঙ্গীরনগরে তোমরা গণযোগাযোগ সাংবাদিকতা যারা পরীক্ষা দিবা, বিটিভি নিয়ে 2-4টা তথ্য একটু ভালো করে দেখে যেও। বিটিভি নিয়ে 2-4টা তথ্য একটু দেখে নিও, তাহলে আল্লাহ ভরসা। আচ্ছা, এরপরে পিএলও প্রতিষ্ঠা হয়, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। এটা অর্থাৎ এটার 60 বছর পূর্তি হয়েছে। 1964 সালে প্রতিষ্ঠা হয়েছে, 2024 সালে 60 বছর পূর্তি। ওকে, এরপরে 75 বছর পূর্তিগুলোর মধ্যে কি আছে দেখো, আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে বাদ, ন্যাটো প্রতিষ্ঠা হয়, তাহলে ন্যাটো সম্পর্কে লিখো, বলতে পারে। আচ্ছা, এরপরে কমনওয়েলথ প্রতিষ্ঠা হয়, এরপরে গণচীন, আচ্ছা বাদ দেই এটা। এরপরে 100 বছর পূর্তি, তুরস্কের খিলাফত আন্দোলনের পতন ঘটে, সোভিয়েত ইউনিয়নের প্রথম প্রেসিডেন্ট লেনিনের মৃত্যু হয় 1924 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু প্রতিষ্ঠা হয়, এবং 1924 সালে চিত্রশিল্পী এস এম সুলতানের জন্ম হয়। তাহলে বলে দিতে পারে এস এম সুলতান সম্পর্কে লিখো, জয়নুল আবেদিন সম্পর্কে লিখো, কামরুল হাসান সম্পর্কে লিখো, তার 2টা গুরুত্বপূর্ণ চিত্রকর্ম সম্পর্কে লিখো। ওই যে এমন করে বলে দিতে পারে, দেশ আজ বিশ্ব ব্যয়ের খপ্পরে, এই চিত্রকর্মটি সম্পর্কে লিখো। দেশ আজ বিশ্ব ব্যয়ের খপ্পরে, এরশাদ, স্বৈর শাসক এরশাদ। তাহলে এই বছরে শেখ হাসিনার পতন ঘটছে, এরকম করে রিলেট করে দিয়ে দিতে পারে। আমি জানি না, এমন হইতে পারে আমার মুখের কথাই পরীক্ষার মধ্যে চলে আসতে পারে, আবার নাও আসতে পারে, বাট
সাইকোলজি বুঝে তোমাদেরকে একটু বললাম, বুঝাতে পারলাম? আসো এরপরে দেখো, আমি আর বেশি দীর্ঘ করব না। দেখো এই বছরে এই কি বলে জিয়াউর রহমান নিয়ে প্রশ্ন হয়েছে, তাহলে জিয়াউর রহমানের সাথে কিন্তু সার্ক জড়িত, সার্ক নিয়ে একটু পড়াশোনা করে যেও, সার্ক নিয়ে। আচ্ছা আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ, চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে লিখো, চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব আলোচনা। ইউএনএইচসিআর এর পূর্ণ অভিব্যক্তির প্রধান কাজগুলো কি কি, ইউএনএইচসিআর কি কি কাজ করে। তারপরে স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কে, আরব লীগ সম্পর্কে, তারপরে ভিক্টোরি ইন ইউরোপ ডে সম্পর্কে, যুক্তরাজ্যের সবুজ বিপ্লব, চীনের উইঘুর মুসলমানদের নির্যাতন, চীন যে উইঘুর নির্যাতন করছে সেই নির্যাতন সম্পর্কে। আচ্ছা এরপরে আরো অনেক আছে, আরো অনেকগুলো প্রশ্ন আমি দিয়েছি। G7 সম্পর্কে, G7 নিয়ে কিন্তু এই বছরেও সাম্প্রতিক প্রশ্ন আসছে, মানে G7 এর মানে একমাত্র এশীয় দেশ কোনটা, জাপান, বিউপিতে আসছে, G7 নিয়েও হতে পারে প্রশ্ন। আচ্ছা এরপরে ভেটো আছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, গ্রিন পিস কি, গ্রিন পিস নিয়ে কিন্তু পরিবেশ মানে প্রশ্ন আসছে, যে পরিবেশ এর সাথে জড়িত গ্রিন পিস, হ্যাঁ, ফ্রাইডে ফর ফিউচার এগুলো নিয়ে আসছে গ্রিন পিস। এরপরে এই সুইডিশ কন্যা গ্রেটা থুনবার্গ নিয়ে প্রশ্ন হয়, দিয়ে দিতে পারে। আচ্ছা চীনের সিল্ক রুট সম্পর্কে, এই বছরে কিন্তু ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, তাই না? ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ। তাহলে এই যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2013 সালে মহাদেশব্যাপী যোগাযোগ অবকাঠামো নির্মাণ ও আন্তর্জাতিক অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্দেশ্যে ওয়ান বেল্ট ওয়ান রোড পরিকল্পনা ঘোষণা করেন। 2000 সালের আগে চীন রেশমে বিশ্বব্যাপী বাণিজ্যের উদ্দেশ্যে ইরান ও চীনের মধ্যে স্থাপিত হয় সিল্ক রোড। শি জিনপিং এর এই উদ্যোগের মাধ্যমে 68 দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক স্থাপিত হয়। এর আওতায় আসবে বিশ্বের প্রায় 60% জনগণ এবং 40% প্রবৃদ্ধি। চীনের এই পরিকল্পনার বিপরীতে ভারত কটন কটন রোড উদ্যোগ গ্রহণ করেছে। তাহলে এই যে এই কোশ্চেন কিন্তু থেকে অলরেডি ঢাবিতে প্রশ্ন চলে আসছে, ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ। ইউরোপীয় ইউনিয়ন নিয়ে দিলাম। তো এরকম অসংখ্য কোশ্চেন এগুলো দিয়েছি, ইনশাআল্লাহ তোমরা যদি দেখো পারবা। এবার আসো বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কেমন করে প্রশ্ন এসেছিল, তোমাকে একটু দেখাই। বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কেমন করে প্রশ্ন এসেছিল একটু দেখাই। রিটেনের জন্য আপনার পিডিএফটা কি না, আমার পিডিএফ থেকে বা তুমি মিহিরজিকে বই যদি পড়ো মোটামুটি অনেকগুলো ধারণা পেয়ে যাবা। আর এতদিন তো বেসিক পড়েছই, এমসিকিউর জন্য পড়ছো না, সেগুলো কাজে লাগায় লিখবা। সাধারণ জ্ঞানের জন্য এনাফ বলতে কিছু নাই। আচ্ছা দেখো 2019-20 শিক্ষাবর্ষে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে কিভাবে লিখিত এসেছিল একটু দেখো, লিখিত কিভাবে এসেছিল। আমি তোমাদেরকে বলছিলাম জগন্নাথে 4x4 এরকম করে 8 মার্কের একটা কোশ্চেন দিয়ে 2টা কোশ্চেন দিয়ে দিতে পারে, আবার এরকম 10টা সংক্ষিপ্ত এরকম এক লাইনে উত্তর দিয়ে দিতে পারে, যে 10টা সংক্ষিপ্ত উত্তর করো, এরকম দিতে পারে। ওকে, এভাবে দিয়ে দিতে পারে। তাহলে দেখো বলছে যে এটিএম এর পূর্ণরূপ কি, তাহলে অটোমেটেড টেলার মেশিন। উপকূল হতে বাংলাদেশের অর্থনীতি সমুদ্র সীমা কত, 200 নটিক্যাল মাইল। কে সম্প্রতি ভ্যাটিকানের ল্যাম্প অফ পিস গ্রহণ করেছে, ওটা ওই 2019 সালের সাম্প্রতিক, দেখো একটা সাম্প্রতিক দিছে, 2019 সালে সাম্প্রতিক দিছে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে 2019 সালেই প্রশ্ন হয়েছে, 2019 সাল, তাহলে এটা 19 মানে এটা আরো কত বছর, 5-6 বছর আগের কথা বলতেছি। ওকে, এরপরে আসো বিশ্বের প্রথম ল্যাপটপের নাম চেয়েছে। এভি কালচার দ্বারা কি বোঝানো হয়, দ্রব্যমূল্যের সমান কোন বাজারে। তারপরে কমস কোন বইটা লেখক কে। তারপরে অ্যাম্বুশমেন্ট দ্বারা কি বোঝায়, ন্যায়পাল। 2019 সালে পদার্থবিজ্ঞানের নোবেল বিজয়ী কে। তাহলে এবার 2024 সালে কে পদার্থবিজ্ঞানে, 25 সালে, 24 সালে কে হয়েছে, বা 25 সালে কে। তারপরে পাহাড়পুর বুদ্ধবিহারের নির্মাতা কে। ইংরেজি সাহিত্যের কোন কবিকে পয়েট অফ পলিটিক্স বলা হয়। আচ্ছা এরপরে নেকটার, NACTR নেকটারের অবস্থান কোথায়। এরপরে কি দিল, বিশ্ব ছাত্র দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়, এপিজে আব্দুল কালাম। আন্তর্জাতিক গণিত দিবস কত তারিখে, 14 মার্চ। ফিফার প্রধান সর্বশেষ কত তারিখে বাংলাদেশে এসেছিলেন, ওই বছরের সাম্প্রতিক। তার মানে এইখানেও সাম্প্রতিক আমরা দেখলাম তিনটা দিয়েছে। আচ্ছা এরপরে দেখো কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, এটা মনে হয় আরেকটা শিফট ভিত্তিক পরীক্ষা হয়েছিল, এটা হয়তো আরেকটা শিফট। দক্ষিণ তালপট্টি দ্বীপ নদীর মোহনায় 2019 সালে অর্থনীতি থেকে, তাহলে 2024 সালে এবার অর্থনীতি থেকে আইছে, বা 24 সালে কারা পুরস্কার পাইছে একটু খেয়াল করেন।
এরপরে আন্তর্জাতিক খাদ্য দিবস, বিপিএটিসি। বিপিএটিসি বাংলাদেশ মানে বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার আছে না সাভারে, যেটা, সেটা শেখ হাসিনা নিয়ে প্রশ্ন হয়েছিল। সুবর্ণ মধ্যকি, দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থান। পাক ভারত সীমান্ত চিহ্নিত করার জন্য কোন কমিশন? রেডক্লিফ কমিশন। ৭৬ মনন্তর কত সময়ে? বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? আচ্ছা, এরপরে বাংলাদেশের কোন জেলায় প্রথম অর্গানিক চা উৎপাদিত হয়? তারপরে হর্ম অর্থ কি? মনোহর বিশাল অট্টালিকা। সংবিধানের কোন অনুচ্ছেদে মানুষের নামকরণ হয়েছে? আচ্ছা, এরপরে ইসলামী বিশ্ববিদ্যালয় 2018-19 এরকম করে এসেছে। এরপরে ইসলামী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 18-19 এসেছে একইভাবে। এই সব খালি ইসলামী রে, ইসলামের কতগুলা এক নজরে। ওরে ভাই রে, এই যে দেখো তোমাদেরকে বিভিন্ন চাকরি পরীক্ষা লিখিত প্রশ্নগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। এটা আমাদের মিহিরজিকে ফাইনাল সাজেশন এবং মিহিরজিকে আমাদের যে বইটা আছে সেখান থেকে নিয়ে তোমাদেরকে আমি আজকে এই স্লাইড গুলো দেখালাম। মিহিরজিকে ফাইনাল সাজেশন এর মধ্যে লিখিত দেয়া আছে, আর আমার এই যে পিডিএফটা দিয়ে দিব, তোমরা পড়ে নিবা, আল্লাহ ভরসা, কোনো প্রেশার নাই। অর্থাৎ তুমি পড়ার ক্ষেত্রে এই জায়গাগুলোতে যেগুলো সাম্প্রতিক আছে এগুলো স্কিপ করে যাবা। ধরো এই যে 2018-19 সালে কোন একটা সাম্প্রতিক আসছে, হ্যাঁ, কোন একটা সাম্প্রতিক এসছে 2019 সালে বা 2018 সালে, ওই বছরে স্কিপ করে ভালো বাকিগুলো একবার একটু দেখবা। আমি বলছি না যে এখান থেকে সব কমন আসবে, আমি তোমাকে একটা ধারণা দিলাম। হ্যাঁ, এই জায়গাগুলো থেকে একটা ধারণা দিলাম তোমাকে। ওকে, আমাকে বলো, বলো আমাকে একটু বলো যে পিডিএফ কই পাবা? এই যে একটু পরে দিয়ে দিবে, একটু পরে দিয়ে দিবে, সমস্যা নাই, অ্যাডমিন দিয়ে দিবে। আমাকে একটু বলো, আমি তোমাদের লিখিত নিয়ে যে যে তোমরা ভয় ভীতি ছিলা, বলো আমার লিখিত নিয়ে যা ভয় ভীতি ছিল, তোমাদেরকে এই লিখিত নিয়ে আর কোনো ভয় আছে কিনা? যে কিভাবে লিখবা, কেমনে লিখবা, কেমন ধরনের প্রশ্ন হতে পারে, লিখিত নিয়ে তোমাদের কেমন আর ভয় ভীতি আছে? পিডিএফ দিয়ে দিব, যে যে পেজ থেকে দেখছো আল্লাহ ভরসা। অর্ণব স্যার পেজে দেখো, চোখ রাখো, মিহিরজিকে পেজে রাখো, কিংবদন্তিতে রাখো, ইজ ইংলিশে রাখো। বলো তোমরা আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো কি বলো বুঝতে পেরেছো কিনা? মানে তোমাদের যে ভীতি ছিল সেই ভীতি কি কেটে উঠেছে কিনা একটা আমাকে বলো। যে না স্যার, আমরা মোটামুটি লিখিত গুলো বুঝতে পেরেছি, লিখিত গুলো বুঝতে পেরেছি। স্যার টেনশন কমেছে একটু। না আল্লাহ ভরসা। এবার গুরুত্বপূর্ণ কয়েকটা কথা একটু বলি, সেটা হলো যে সাধারণ জ্ঞানে মিহিরজিকে ফাইনাল সাজেশনের উপরে বাজারের কোনো সাজেশন নাই। এই যে ব্লু ইকোনমি দিয়েছে, ব্লু ইকোনমি থেকে ওই বছর প্রশ্ন হয়েছিল, ব্লু ইকোনমি। তোমাকে একটু বলি যে সাধারণ জ্ঞানে মিহিরজিকের উপরে বাজারে কোনো সাজেশন নাই। এক কথায় তুমি বিশ্বাস করো আর না করো, তোমার বন্ধু পড়ে ঠিকই সে এমসিকিউ কমন পেয়ে যাবে, তুমি না পড়ার কারণে হয়তো কমন পাবা না। কাজে এটা তোমার, এই জন্য আমি তোমাকে বলি যে ভালো করে পড়ো, কথা শোনো। সবসময় তো আর ভাই তোমাকে ঠকানোর জন্য তো কথা বলি না, তোমাকে মিথ্যা তো বলি না, মিথ্যা বলি না, আসলেই বলি না, মিথ্যা বলে বই বিক্রি করি না। তোমাকে যেটা বলতে চাই সেটা হলো যে পড়ো অন্তত। রাবির জন্য, গুচ্ছের জন্য, খুলনার জন্য আর অন্তত 2 মাস সময় আছে, ঠিক আছে? সময় আছে, প্রেশার নিও না, আল্লাহ ভরসা, আছি তো। এ ভাই আছি তো, অর্ণব ভাই বলছে আছে না, আছে। অন্য ভাই আছে, অন্য ভাই থাকবে, অন্য ভাইয়ের সাথে হাসনাত ভাইও থাকবে, আমির ভাইও থাকবে ইনশাআল্লাহ। আর মিহির স্যার তো থাকবেনই। জিকের কোনো ভয় নাই, বাংলার কোনো ভয় নাই, ইংরেজির কোনো ভয় নাই। আছি রে ভাই, আছি, হ্যাঁ আছি। সো 01727998624, আসো। 8624 আসো ভাই। এটা হলো বিকাশ নাম্বার, এটা বিকাশ নাম্বার, এটাই নগদ নাম্বার, এটাই অর্ণব ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি জাস্ট আমাকে বলো যে ভাই আপনি আমাকে পড়ান, আমি সেকেন্ড টাইমার, আমি ফার্স্ট টাইমার, আপনি পড়ান ভাই, আপনাদের সাথে থাকতে চাই, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। জাস্ট শুধু বলো যে ভাই ইনশাআল্লাহ। বাংলাও কি এক লাইনে আসবে? হ্যাঁ, একইভাবেই আসতে পারে, বাংলা এরকম করেই আসতে পারে, যেভাবে প্যাটার্নটা দেখলাম এরকম করে আসতে পারে, পরিবর্তনও হতে পারে। ওকে, তাহলে আমাদের যে ব্যাচটা আছে সেই ব্যাচে আমরা আমরা অলরেডি জেউর জন্য আর্কাইভ ক্লাস দিয়েছি, জগন্নাথের জন্য আর্কাইভ ক্লাস দিয়েছি, স্টুডেন্টদেরকে ওরা করে নিচ্ছে। আমরা চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, জিএসটি,
এরপরে আরো যা আছে, আরো যা লাগবে সব আমরা এই ব্যাচে কভার করব, অল ইন ওয়ান ব্যাচ। ব্যাচটার নাম হচ্ছে অল ইন ওয়ান ব্যাচ, অল ইন ওয়ান ব্যাচ। আসো, আল্লাহ ভরসা। আবার একটু যারা স্ক্রিনশট নিতে চাও 01727998624 আর মিহির জিকে সিরিজের সাথে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।